সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আমরা তো এই অনুষ্ঠানে সবসময় ভালোবাসার কথা, সম্পর্কের কথা, মানসিক স্বাস্থ্যের কথা এগুলো নিয়ে কথা বলি। ওই ঘুরে ফিরে আমরা একই জায়গায় আসলে থেকে যাই। তো আজকেও সেরকম একটি বিষয় নিয়ে কথা হবে। সেটি হচ্ছে যে আমরা যখন ভালোবাসার মানুষের সাথে মানে আমাদের বিভিন্ন কথোপকথন হয়, তখন আমাদের অনেক ইচ্ছে প্রকাশ করতে ইচ্ছে করে, যে আমাদের অনেক কিছু চাওয়া থাকে, অনেক কিছু না পাওয়ার কষ্ট থাকে, আমরা সেগুলো প্রকাশ করি। কিন্তু প্রকাশ করতে গিয়ে দেখা যায় যে কেমন একটা বাকবিতণ্ডা লেগে যায়। আমি যেটা চাই সেটা আমি কিভাবে চাইতে পারি যাতে করে জিনিসটা একটা মানে কি বলবো, একটা ঝগড়াঝাটির পর্যায়ে চলে না যায়। তো আমাদের চাওয়াটাও খুব জানলে ভালো হয় যে আমার একটা জিনিসের খুব দরকার। আমি হয়তো ভালোবাসাই চাইছি, আমি হয়তো তার সঙ্গ চাইছি, আমি হয়তো তাকে আমি কোনো একটি বিশেষ জায়গায় যখন যাচ্ছি আমি তার সে আমার সঙ্গে থাকবে, আমাকে সে সাপোর্ট করবে। অনেক সময় অনেকে মেয়েরা আমাকে বলেছে যে আমি যখন আমার সন্তানকে কনসিভ করেছি, আমার সাথে ডাক্তারের কাছেও কখনো যেত না। একবার গিয়ে তখন বলল যে এরপর থেকে আমি আর যেতে পারবো না, তুমি তোমারটা করে এসো। তো যখন একটি মেয়ে সন্তান সম্ভবা থাকে, তখন সে খুবই চায় যে সন্তানের যে বাবা সেও তার সঙ্গে যাক। তো এটাও একটা চাওয়া, যেটা আমি আমার চাওয়াটা হয়তো প্রকাশ করছি, কিন্তু যখন সে যাচ্ছে না তখন প্রকাশ করতে গিয়ে আমি হয়তো একটু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, একটু আক্রমণাত্মক ভঙ্গিতে তার সাথে কথা বলছি। তো সেই কথাগুলো, আমাদের চাওয়াগুলো, যে বিভিন্ন ছোট ছোট থেকে বড় বড় চাওয়াগুলো কিভাবে আমরা আক্রমণাত্মক না হয়ে, কিভাবে আমরা ঝগড়া না করে অন্যভাবে চাইতে পারি, বা কিভাবে চাইলে হয়তো বা আমাদের ঝগড়ার পরিস্থিতি তৈরি হবে না বা নাও হতে পারে। সবসময় আমরা বলতে পারবো না যে হবেই না, কিন্তু কিভাবে চাইলে ভালো হয় সেটা নিয়ে আজকে কথা হবে। পরিচয় করিয়ে দিচ্ছে আজকে যারা স্টুডিওতে আছেন। একজন হচ্ছে সেলিনা ফাতেমা বিনতে শাহিদ। সেলিনা অনেকবার এসেছে আমাদের অনুষ্ঠানে। সেলিনা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তোমাকে স্বাগত সেলিনা। আর আছে রাকিবুল হাসান মাহিন। মাহিন হচ্ছে একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। মাহিনও অনেকবার এসেছে আমাদের অনুষ্ঠানে। তো আমরা শুরু করি। হ্যাঁ সেলিনা, তোমাকে দিয়ে শুরু করি, তুমি সিনিয়র। আজকের টপিকটা আসলেই খুবই হৃদয়গ্রাহী বলবো। যখন আমাকে কামরান সৌরভ ফোন করে বলেছিল, আমি হেসেই দিয়েছিলাম। মনে হচ্ছিল আসলে আমি কি সবসময় বলতে পারি, আসলে খুবই টাফ। বিষয়টা এরকম যে আসলে যেখানে মানে মানুষের প্রত্যাশা থাকে, দেখা যায় যে ভালোবাসার মানুষের প্রতি প্রত্যাশা সবারই একটু বেশি থাকে। তো সেই ক্ষেত্রে ওই প্রত্যাশার কারণেও মানুষ অভিমানী হয়ে যায়, বেশি বেশি মনে অভিমান জমতে থাকে, রাগ জমতে থাকে। তো দাবিও চলে আসে। সেই দাবি থেকে কখনো কখনো তাদের মনে হতে পারে, আগে যদি আমরা দেখি যে আচরণটার পিছনে চিন্তাটা কি হচ্ছে। যদি এরকম হয় যে একটা আচরণ দেখে আমার মনে হচ্ছে যে আমার ভালোবাসার মানুষটি আমাকে আগের মতো আর ভালোবাসছেন না, কিংবা আমাকে সময় দিচ্ছেন না, কিংবা আমার কাছ থেকে একটু দূরে সরে যাচ্ছেন, কিংবা আমার চাওয়াগুলো আগের মতো খেয়াল রাখেন না, তাহলে এই নেগেটিভ চিন্তাটা তার মাথায় যখন আসবে, তখনই কিন্তু তার আবেগের মধ্যে নেতিবাচক আবেগ চলে আসবে। তখন তার মনে হবে যে তখন রাগ হতে থাকবে, অভিমান হতে থাকবে, হতাশা হতে থাকবে, এবং এটাই জমে জমে একটা সময় দেখা যাবে যে আচরণেও নেতিবাচক প্রভাব পড়ছে। তখন দেখা যাচ্ছে সে স্বাভাবিকভাবে, যেহেতু আবেগ যখন মানুষের কাজ করে বেশি, তখন যেটা হয় আমাদের যুক্তি কাজ করতে চায় না। তখন আমরা স্বাভাবিক টোনে বা স্বাভাবিকভাবে যেভাবে কথাটা উপস্থাপন করব, কিংবা যেই মনে হচ্ছে যে আমি বঞ্চিত হচ্ছি, কিংবা আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না, সেই বিষয়গুলো বলার ক্ষেত্রেও আমাদের ভুল হয়ে যায়। তাহলে আমাদের আগে পয়েন্ট আউট করতে হবে যে আসলে আমি কি ভাবছি এই আচরণটাকে, বা আমি যেটা চাচ্ছি সেটা যদি অনেক সময় হতে পারে যে দিতে দেরি হচ্ছে, কিংবা আমার অপরপক্ষের মানুষ উনি হয়তো ভাবছেন যে ও তো আছেই, দিব, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। কিংবা আমি অনেক সময় হয় কি, অভিমানের কারণে কিন্তু অনেক দিন যেটা হয় যে আমরা বলিই না, আমরা মনে করি বুঝে নেবে। হ্যাঁ, এটাও একটা কারণ হতে থাকে যে না বলার কারণে অপরের পক্ষ কিন্তু বুঝতে পারে না। যেমন এখন যদি আমার পানির পিপাসা লাগে, আমি যদি না বলি, কেউ কিন্তু বুঝতে পারবে না যে আমার পানির পিপাসা লেগেছে। আমাকে বলতে হবে যে আমাকে একটু পানি দাও, বা আমি যদি একটা সাইন দেখাই যে আমি পানি খেতে চাচ্ছি, তাহলে তো এরকম তো মনের কথা সবসময় বোঝা সম্ভব না। এখন প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষ এটা মনে করতে পারেন আগে তো বুঝতো, আগে যেটা হতো পুরোটা ফোকাস ছিল একজনের প্রতি, তিনি কি চাচ্ছেন,
কি মানে এমনকি জিজ্ঞেসও করা হতো, কিন্তু এখন যখন একসাথে হয়ে যাচ্ছি, একটা কমিটমেন্টে চলে যাচ্ছি, তখন আরো আদার্স জিনিসগুলো চলে আসছে। তখন কিন্তু এর একটা দায়িত্ব দাঁড়িয়ে যায় যে যে চাবে তাকেও ব্যাপারটা খুলে বলা। কিন্তু কেউ আছে না চাইতে চাইতেও অভিমানটা জমে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে একটা তার অভিমান জমতে জমতে একটা ছোট্ট বিষয় সে বাস্ট করছে। হ্যাঁ, মানে সে তো আসলেই বলে নাই, আর অপরপক্ষ বুঝতেও পারছে না। এই সময় এভাবেও কিন্তু তার ঝগড়া করার টেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে। তো আমাদের আসলে রুটে যেতে হবে যে কি ভাবছি আমি, যে আমার অপরপক্ষকে আসলেই কি আমি সঠিকভাবে বলতে পেরেছি, বা সে জানে আমি কি চাচ্ছি, কিংবা যেটা মনে করছি আমি অবহেলা, সেটা কি অবহেলা নাকি অন্য কোনো কারণে ব্যাপারগুলো ঘটছে। যদি আমি সেটা পজিটিভলি না ভাবতে পারি নিজে নিজে, তাহলে কিছু ওয়ে আছে যে সে তো আমার ভালোবাসারই মানুষ। তাহলে আমি আবেগ যখন খুবই আমি নিয়ন্ত্রণে আনতে পারছি না, সেই সময় কথা না বলে আমি নিজেকে নিজে একটু সময় দেই, যে না, এই কথাটা যদি আমি এখন ঝগড়ার মতো করে বলি বা রেগে রেগে বলি, অপর পক্ষ কিভাবে নিবে সেটাও ইম্পর্টেন্ট বিষয়। কারণ অনেক সময় দেখা যায় যে একটা মানুষ জোরে কথা বললে অপর পক্ষ কিন্তু মনে করে ফেলতে পারে, মানে নেতিবাচকভাবে নিয়ে ফেলতে পারে যে ও আমার সাথে দেমাগ দেখাচ্ছে, কিংবা আমাকে অপমান করছে। কেন? ও তো আমি তো ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, কিন্তু ও আমাকে ছোট করে কথা বলবে কেন? যখন জোরে কথার সাথে কিন্তু এই ব্যাপারগুলো চলে আসে। যার জন্য আমাদের মনে রাখতে হবে কিছু ভার্বাল, মানে বাচনিক কিছু বিষয় কথা বলার, যেটা বাধা তৈরি না করে আমাদের যোগাযোগের মধ্যে, আর একটা অবাচনিক কিছু, যেমন জোরে কথা বলা, কর্কশভাবে কথা বলা, আর বাচনিক বিষয়গুলো দোষারোপ করে কথা বলা। কারণ যখন আমি দোষারোপ করে কথা বলবো, অপরপক্ষ আমি খুব ইম্পর্টেন্ট কথা বলছি, হয়তো সঠিক কথা বলছি, কিন্তু দেখা যাচ্ছে যখন বলছে তুমি তো এরকমই, তুমি তো সব সময়, মানে লেভেল করে, তাহলে হয়তো আমরা লেবেল করে ফেলছি। আমরা একটা ফোন অপেক্ষা করে আছি, আমরা ফোনটা নিয়ে, মাহিন তোমার কাছে ফোনটা নিয়ে পরে আসি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো, শুনছি। আমি একটু কথা বলতে যাচ্ছি, আমি আমার মেয়ের ব্যাপারে। সরি, আমি আমার মেয়ের ব্যাপারে একটু কথা বলছি। নিজের ব্যাপারে? হ্যাঁ মেয়ের হ্যাঁ, ব্যাপারে, মেয়ের ব্যাপারে, সরি। হ্যাঁ, আমার মেয়েটা মানে একটা ছেলের সঙ্গে প্রায় 6 বছর যাবত রিলেশন ছিল। তারপর ওরা আবার বিয়ে করে। 9 মাস যাবত ওদের বিয়ে হলো। বিয়ে করে ওরা আবার রাগারাগি করে 9 মাসের মাথায় আবার ডিভোর্স নিয়ে নেয়। আচ্ছা। এখন আমরা তো গার্জিয়ানটা আমরা পরে জানতে পারছি। আমরা যেদিন জানলাম, আমার যেমন শুক্রবার দিন আমি জানলাম, শুক্রবার দিন রাত্রে ঘরে ছিল না, ওরা বাইরে ছিল। পরের দিন শনিবার দিন এসে শুনি যে সকালবেলা শুনি মারামারি করে আসলো দুজন। ও ছেলের পথে চলে গেছে, মেয়ে বাসায় আসলো, এসে বললো, দেখলাম যে ওর মুখ টুক কপিয়ে বললো যে আমি ডিভোর্স দিয়ে আসছি। এখন ম্যাডাম হলো কি, বেশ কান্নাকাটি করতেছে যে আমি ডিভোর্স স্বেচ্ছা দিই নাই, এটা আমি এটা রাগের মাথায় দিছি, মানে ভীষণ অসহনীয় ম্যাডাম, চিৎকার চেঁচামেচি, আমি এটা কি করলাম, আমি এটা ইচ্ছা করে করিনি, এই কি আছে ম্যাডাম, এখন কি করতে পারি, মানে অসহনীয়। একটাই কি মেয়ে? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। ওর বয়সটা কত মেয়ের? 26। 26। আর 6 বছরের সম্পর্কের পর ওরা বিয়ে করেছিল না? এটা আমি এত সম্পর্ক তো ছিল হালকা পাতলা, আমরা পেয়ে পেলাম, কিন্তু ওরা বিয়ে করবে এটা আমি কখনো কল্পনা। ঠিক আছে, বিয়ে তো করেই ফেলেছিল। এখন আমি একটু প্রশ্ন করতে চাইছি। তো 26 বছর মেয়েটির বয়স, আর যাকে বিয়ে করেছে বা করেছিল তার বয়সটা কত? কাছাকাছি হবে, কারণ দুজনই তো মেডিকেল স্টুডেন্ট। আমার মেয়ে পাস করে গেছে আর ছেলে পাস করেনি এখনো। আচ্ছা, মেয়ে পাস করে গেছে, ছেলে এখনো পড়াশোনার মধ্যে আছে। পাস করে মানে ইন্টারভিউ শেষ পর্যায়ে। ইন্টার্নশিপের শেষ পর্যায়ে? হ্যাঁ জি ম্যাডাম, এখন এই পাগলামির জন্য। ওরা কি মেডিকেল পড়েছে? জি জি। আচ্ছা, ওকে। তার মানে ওর ক্লাসমেট ছিল? জি 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 জি। আচ্ছা, ওকে। ও পিছিয়ে গেছে, ছেলেটা একটু পিছিয়ে গেছে। আর মেডিকেলে তো আসলে এক চান্সে অনেকে পাস করেও না। তো আর ও কি বড় আর ছেলে কি ছোট? মানে ওর ভাই? আমি বলতে পারবো না। না না, ওর ভাইটা কি ছোট ওর থেকে? হ্যাঁ, ভাই ছোট। আচ্ছা, মেয়ে কি একটু রাগী নাকি? অনেক রাগী ম্যাডাম। 12 সাল থেকে, 12 থেকে যখন ইন্টার পাস করে পরীক্ষা দিবে,
সেই থেকে এরকম কিছু হলে প্রচুর রাগারাগি করে, ও চিৎকার চেঁচামেচি করে, আর যা চাই তাকে দিতে হতো। মানে যেমন আমি একটু এক্সাম্পল দিই, যেমন কলেজ লাইফে যখন প্রথমে ভর্তি হবে না, আমি এই কলেজে পড়বো, ঠিক আছে কলেজে ভর্তি করালাম, না না আমি এই কলেজে পড়বো না, আরেকটা কলেজ চেঞ্জ করো, ওরা তাও করে দিলাম। তারপরে আমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করালাম, মানে কোচিং এ, না না আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করবো না, আমি মেডিকেলে কোচিং করবো, দিলাম মেডিকেলে কোচিং। তারপরে ছোটবেলায় কি অনেক শাসনে বড় হয়েছে ও? না ম্যাডাম, প্রায় মেয়ে ছিল, অনেক আদর করে ফেলছে। নাকি বেশি শাসন আর বেশি আদর হলে এরকম হতে পারে? কোনটা হয়েছে ওর আদর ক্ষেত্রে? আদর আদরটা বেশি হয়ে গেছে। আচ্ছা জি, আচ্ছা। কি ম্যাডাম। বাবার কাছ থেকে বেশি আদর পেয়েছে? না 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 না, মায়ের কাছ থেকে। বাবাকে প্রচুর ভয় পায়, বাবার কাছে না যা হয় বাবাকে আমার ভয় সঙ্গে- পায় কেন? বাবা একটু রাগি আর কি। বাবা রাগী, আচ্ছা জি আচ্ছা, জি জি, ছেলে ওকে। মেয়েকে এত আদর দিও না, আমাকে সবসময় বলতো, কিন্তু আমি শুনিনি। আচ্ছা, তো ওকে মানে ওর যে ইন্টারমিডিয়েট পড়ার সময় যে রাগটা দেখা গেল, ছোটবেলাতে যখন টিনেজে মানুষ তো টিনেজে যখন যায় বয়ঃসন্ধির সময় হঠাৎ করে মুড সুইংস হতে থাকে, তখন রাগ করতো না, নাকি ওই ইন্টারমিডিয়েট পড়ার সময় রাগ করতো? তখনও করতো? করতো ম্যাডাম, তো আমি ভাবতাম যে ঠিক হয়ে যাবে। করতো। ভাইয়ের সাথে সম্পর্ক কেমন? ভালো না, এই রাগারাগির জন্য ভাই পছন্দ করে না, মানে ভাই খুব দুই ভাই ঠান্ডা। বোনের সম্পর্ক অত ভালো না? উল্টো। হুম, ভাই একেবারে তার বিপরীত, মানে আচ্ছা। এগুলি পছন্দ করে না। ওকে, ভাইটা একটু চুপচাপ। জি জি ওকে, কখনো বলা হয় যে ভাইটা এত লক্ষ্মী, তুমি এমন হয়েছো কেন? জি ম্যাডাম, সব সময় বোঝানো হয়, সব সময় হয়। না না তা না, বোঝানো মানে তুলনা করে বোঝানো হয়েছে? জি জি, তাই করানো হয়। আচ্ছা, তুলনা করলে তো রাগ আরো বেড়ে যায়। ও, আর তোমার সাথে তোমার ওর বাবার সম্পর্কটা কেমন? না আমার সঙ্গে ভালো, আমার সঙ্গে ভালো। ওর বাবা খালি আমার কাছে একটাই পোস্ট, আজকে মেয়েটার জন্য তুমি দায়ী, তোমাকে বলছি যে শাসন করো, তুমি শাসন করো। তুমি শাসন করনি, এখন তোমাকে দায়ী করছে। জি জি ম্যাডাম। হ্যাঁ, তুমি তো বলে তো হাজবেন্ড বেশ রাগী, তাহলে তোমার হাজবেন্ড যে রাগী, এটা নিয়ে তোমাদের সম্পর্কে কোনো টানাপোড়েন হয়নি? না ম্যাডাম, না না, সে অনেক মানে ভালো বলতে গেলে, মানে যখন আমাকে মানে যখন মানে তোমার সাথে কখনো রাগ করতো না? না না, খুবই কম। সে আমি অনেক সময় বলতাম যে তোমার ছেলে মেয়ে যখন এরকম করে, আমাকে একটু তুই করে একটু বল। তাহলে ওকে রাগী বলছো কেন? জি ম্যাডাম, সরি। ওর বাবাকে রাগী বলছো কেন? তোমার সাথে তো রাগ করে না। মানে ছেলে মেয়েকে শাসন করে আর কি। কি রকম শাসন? এই যে কেন পড়তে বসছে না, কেন এটা করতেছে ওইটা করতেছে, প্রত্যেকটা বাধা দেয়, এটা হবে না সেটা হবে না। তোমাকে করে না ওটা? না না না। আচ্ছা, ওকে, কোয়াইট ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে তোমার প্রশ্ন হচ্ছে যে মেয়েটা যে এরকম কবে কবে ডিভোর্স করে চলে এলো? ম্যাডাম, এই মাসে 2 তারিখে, 2 তারিখ। অক্টোবরের 2 তারিখে? জি জি। আচ্ছা, এরপরে আর ছেলের সাথে যোগাযোগ হয়েছে ওর? না, ছেলের সঙ্গে ওর বন্ধু বান্ধব, এবং আমিও চেষ্টা করছি, ছেলে কথাই বলবে না, ছেলে ভীষণ রাগান্বিত, যে যেহেতু আমি ডিভোর্সটা আগে দিতে চাইনি, ও মেয়েটাই আমাকে জোর করে আগে দিতে, আবার আমাকে বলছে ডিভোর্সটা জোর করে। তারপরে ছেলেটা 5 মিনিট চিন্তা করলো যে তুমি তো কি করলাম, তোমাকে মানা করলাম যে ডিভোর্স দিও না, ঠিক আছে আমরা দুজন ওকে 2 মাস কিংবা 1 মাস দূরে থাকি, আমাদের ঝগড়াটা হয়ে যাবে। কিন্তু আমার মেয়ে তো খুব জিদি, ও জিদ করে দিয়ে আসতো। পরে ছেলেটা নাকি 5-6 মিনিট সাইন করলো, এখন আর কি ও মানতে পারতেছে না, দিলাম। কিন্তু ছেলেটা একদম মুখ ফিরিয়ে নিয়েছে? জি জি, এখন প্রচুর রাগ। ছেলেটা এখন অনেক চেষ্টা করছে, ছেলেটা আমাদের সঙ্গে যোগাযোগ করেই না। ও আচ্ছা। আরো বন্ধু বান্ধব সবাইকে বলে বেড়াচ্ছে যে দুনিয়া উল্টায় যাবে, তবু আমি ওর সঙ্গে মিশবো না। বিয়েটা কি ওর বাবা মা সহ সবার ছিল, মানে সবাই উপস্থিত ছিল বিয়েতে? না 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 ম্যাডাম, ওটা তো সম্পূর্ণ ওরা না জানিয়ে সবাইকে নিজেরা বিয়ে করেছিল? আচ্ছা আচ্ছা। কেন এতদিনের সম্পর্ক, তাহলে দুপক্ষ একসাথে সুন্দর করে বিয়েটা দেওয়া হলো না কেন? ম্যাডাম আসলে কি, মানে আমরা যেমন ছেলেটাকে পছন্দ করতাম না, দেখতাম যে ঘোরাফেরা করতো, আমি আচ্ছা, আবার তাহলে বকাবকি- মতামত ছিল না, বোঝা জি। গেছে। ওকে, তো এখন প্রশ্নটা হচ্ছে যে মেয়ে কোথায় এখন? এই যে মেয়ের সম্পর্কে আলোচনা হচ্ছে, ও কোথায়? ওর সার্বক্ষণিক ম্যাডাম ওর রুমে থাকে, ওর রুমে বের হয় না রুম থেকে। আমার কাছে খারাপ লাগে, খাওয়া দাওয়া করে না, আমি জোর করে খাবার দিয়ে আসি, কোনো সময় খায় কোনো সময় ও কি জানে আজকে ওর ব্যাপারটা নিয়ে টেলিভিশনে কথা হবে? না 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 ম্যাডাম, না, আমি আলাদা রুমে কথা বলতেছি, ও রুমে, ও জানে না, ওকে পাইনি। ঘুমাচ্ছে ঠিক মতো? না ম্যাডাম, আমি আবার এর মধ্যে আমি একজন ডাক্তার দেখালাম, 1 সপ্তাহ হলো। আমি একজন সাইকিয়াট্রিস্টকে দেখালাম, উনি ঘুমের ওষুধ দিল, উনি বললো যে সেরে যাবে, তুমি একজন ডক্টর, তুমি যদি এরকম করো, তখন যখন কাউন্সিলিং এর কথা কিছু বলেননি উনি?
সরি ম্যাডাম। কাউন্সিলিং এর কথা বলেননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আবার একজন কাউন্সিলের ঠিকানা দিল, জাকির, মোহাম্মদ জাকির, আবার ওনার কাউন্সিলের সাথেও কথা বলালাম। তারপরেও ম্যাডাম কোনো উন্নতি পাচ্ছি না, তো প্রচুর বিরক্ত করতেছে। তা আমি এবার আজকেও 3টা মানে উনি যে ওষুধগুলো দিল, একটু ঘুমিয়ে এলো, তারপর অস্থিরতার ওষুধ খাইয়ে দিলাম, তো কাজ হচ্ছে না ম্যাডাম, প্রচুর বিরক্ত করতেছে। হ্যাঁ, না বিরক্ত করছে না, ও নিজেই কষ্ট পাচ্ছে বলে এটা হচ্ছে। একটু লাইনে থাকতে হবে, যে মানে প্রশ্নটাও তো এটাই যে ওকে কিভাবে হেল্প করা যায়, তাই তো? জি 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 ম্যাডাম, Okay, জি অবশ্যই। একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে কারো? ও কি আপনার সাথে কি কমিউনিকেট করছে এখন? বলছিলেন যে খাচ্ছে না, ঠিকমতো খাচ্ছে না, কথা বলছে না। আই মিন একদমই কি কথা বলছে না, নাকি আপনি যখন নক করছেন বা কোনো কিছু জিজ্ঞেস করছেন তখন উত্তর দিচ্ছে? না না না, কথা বলছে, মানে কোন কথা, আমাকে কারোর সঙ্গে না, আমাকে নিয়ে মাকে ডাকে, আমাকে ডেকে ওর পাশে বসায় এসে যে ওই ছেলেটার কথাই বলে যে ও আমার কাছে আর আসবে না, ও আমার সঙ্গে রাগ করলো, এই মানে অতীত। মিস করছে ওকে, ভীষণ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আমি একটু প্রশ্ন করি, আপনাকে কি বলেছে কেন ওকে ছেড়েছিল, কারণগুলো বলেছিল? জি জি বলেছে, ওরা দুজন নাকি বলে কি কথা কাটাকাটি হয়েছে, মানে যে কার বাবা কি কার, মানে পারিবারিক মেয়েদের দুজনের মধ্যে। মানে স্পেসিফিক কয়েকটা কারণ বলুন তো, যে এই কারণে ছেড়েছে। মানে আমি যেমন দেখতে পারতাম না, আমাদের পক্ষ থেকে আর কি, আমরা ছেলেকে দেখতে পারতাম না। তারপরে আবার ছেলের পক্ষ থেকে ওর নিচে দেখতে পারতো না। না, দেখতে না পারার পরও তো তারা বিয়ে করেছিল, তাই না? জি, জি। কিন্তু ছেড়েছে কেন? এই যে এই কারণে কথা কাটাকাটি, যে তোমার ওইটা বাবা, এসে গেছে কথার মধ্যে আর কি। সরি ম্যাডাম। না না, মানে ওদের ঝগড়ার মধ্যে ওসব কথা উঠে গেছে মনে হয় মানে আর কি। একে অপরের ফ্যামিলিকে ছোট করছিল, এরকম বিষয়টা জি 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 জি, জি ঝগড়াঝাটির মধ্যে। যে তোমার দুজন- পরিবার তো দুজন- এটা করেছে এরকম আর কি। ঠিক আছে। মানে খুব বেশি ঝগড়া হতো, তাই তো? জি 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 প্রচুর। আবার এমনকি যে মানে দিবসটা যেদিন হয়, ওই ওকে জোর করে নিয়ে যায় কাজী অফিসে। ঠিক আছে, যে আমরা আজকে বুঝতে দিবস পেরেছি। আমার মনে হয় আমরা আলোচনা করি, কেমন? জি ম্যাডাম, অনেক আমি অনেক খুবই কষ্ট উপকৃত হচ্ছে, হব, মানে আমি মা খুব- বাবার কষ্ট হচ্ছে, বাচ্চাটার কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। আমরা দেখি আমাদের অতিথিরা কি বলেন, কেমন? আচ্ছা ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমরা সাথে রইলাম। ওকে, সো মাহিন আগে বলবে। ওকে, সো আমরা যেটা দেখছি যে এইখানটায় উনি যেরকম তথ্য দিলেন যে ছোটবেলা থেকে আদর পেয়ে পেয়ে বড় হয়েছে, এবং ছোটবেলা থেকেই ওই অ্যাঙ্গারের ইস্যুটা ছিল, এবং হাজব্যান্ডের সাথে কোনো একটা কিছু নিয়ে ঝগড়াটা হয়েছে যেটা আমরা জানি না, কোনো একটা নিড হয়তো বা মেয়েটার ফিল আপ হয়নি, যেটাকে কেন্দ্র করে তাদের মধ্যে আর্গুমেন্টটা হলো। এবং এই যে স্ট্রেস টলারেন্সের যে একটা লিমিটেশন আমরা দেখতে পাচ্ছি, আজকে টপিকটাই কিন্তু আজকে টপিকের appropriate, একদম চাওয়াটা কিভাবে বলবো তার ঝগড়া না কাছে করে। হয়তোবা মেট হয়নি, যেটাকে ধরে তাদের মধ্যে রাগারাগিটা শুরু হয়, এবং হয়তোবা ওটা নিয়েই ওর কাছে মনে হতে থাকে যে না, এটা না হলে তো এই সম্পর্কে থাকা সম্ভব না, এবং ওই অ্যাকসেপ্টেন্সের জায়গাটায় না যেতে পেরে হয়তোবা ইম্পালসিভলি তখন ওরকম একটা ডিসিশন নিয়েছে, এবং নেয়ার পর এখন সেই ইন্টেন্স একটা গিল্টের একটা অপরাধ একটু বোধের বাংলা মধ্যে বলি দিয়ে না যাচ্ছে, রাসেল মাহিন। একটা অপরাধ বোধের মধ্যে দিয়ে যাচ্ছে, Decision হচ্ছে রাগের মাথায় সিদ্ধান্ত রাগের নিয়েছে। মাথায় একটা সিদ্ধান্ত নিয়ে এখন একটা অপরাধ বোধের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং যখন ছেলেটাকে অ্যাপ্রোচ করছে, ছেলেটা যখন তার রাগটাও এখন দেখাচ্ছে, তখন একই সাথে কিন্তু একটা রিজেকশনও সে পাচ্ছে, এবং দুইটা মিলিয়ে তার যেহেতু এই ইমোশন রেগুলেশনের স্কিলটা ছোটোবেলা থেকেই ডেভেলপ করেনি, এখন কিন্তু ওর জন্য সব কিছু মিলে আরও একটা ওভারওয়েলমিং সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে। সো এরকম সিচুয়েশনে আমি অবশ্যই বলবো যে তার একজন প্রফেশনালের হেল্প দরকার। মায়ের জায়গা থেকে উনি যতটুকু করছেন সেটা হয়তোবা ছোটোবেলা থেকে ওভাবেই উনি করে এসছেন, যেটা হয়তোবা মেয়েটাকে হেল্প করেনি। সো এখন উনি ওনার মতো যখন করতে যাচ্ছেন, এটা হয়তোবা এখনও হেল্প করবে না। সেই ক্ষেত্রে অবশ্যই রেকমেন্ডেড যে মেয়েটাকে যদি কোনোভাবে তথ্য দিয়ে যে এই জায়গাটায় গেলে আমার যে কষ্টগুলোর জায়গা আছে, আমার যে অপরাধ হ্যাঁ, বোধগুলো কিন্তু হচ্ছে। she has been going to somebody, ও বললো যে আচ্ছা, ডাক্তারই বোধহয় একজনের নাম সাজেস্ট করেছেন আর কি। হ্যাঁ, একজনের কাছে গিয়েছে। আচ্ছা, আমার সাইকোথেরাপিও লাগবে আর কি, কাউন্সিলিং। সেটাই, মানে কার কাছে গেছে আমরা জানি না, তো ট্রেনিং এর উপরে নির্ভর করে। তো মেয়েটার ওষুধ খাচ্ছে, কিন্তু থেরাপিটা আসলে কন্টিনিউ না করলে তো মুশকিল। কন্টিনিউ না করলে মুশকিল। আবার এরকমও হয় যে সবার সাথে সবসময় কিন্তু সিঙ্কও করে না। যদি গিয়ে মনে হয়ে থাকে যে না, আমি ভালো ফিল করছি না, ডেফিনেটলি অন্য আরেকজনের কাছে গিয়ে দেখতে পারে,
সেটা হয়তো বা আই হোপ হেল্প করবে তাকে। বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি থেকে ঘুরে আসছি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আর যিনি আমাদের ফোন করেছিলেন আমাদের একজন তো অতিথি বলতে পারিনি, আমরা বিরতি থেকে ফিরে এসে সেটা আলোচনা করব। সে পর্যন্ত আমরা সবাইকে একটু অপেক্ষা করতে বলি, আমরা ঘুরে আসছি বিরতি থেকে একটু পরে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আমরা আজকে আলোচনা শুরু করেছিলাম যে আমাদের চাওয়াগুলো, ভালোবাসার মানুষের কাছে আমাদের যে চাওয়াগুলো আছে সেগুলো ঝগড়া না করে আমরা কিভাবে চাইলে সেটা হয়তো কিছুটা ভালোবাসার মানুষের কাছে কিছুটা হলেও পৌঁছাতে পারে। তো আমরা সেই রকমই একটা ফোন কল পেয়েছিলাম, একজন মা আমাদেরকে কল করেছিলেন, তার মেয়ের একটা ব্যাপার নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছিলেন। তো আমরা আমাদের একজন অতিথি কিছুটা উত্তর আলোচনা করেছেন, উত্তর আমরা হয়তো ওরকম দিতে পারি না, আর আরেকজন অতিথির বলা বাকি আছে, আমরা তার কাছে যাচ্ছি। আমি সেলিনা, একটু বলো। যেহেতু মেয়েটি এখনো শুনছে না, ওকে আড়াল করেই কথাগুলো বলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি মাকে বলবো যে উনি মেয়ের সাথে এই বিষয়ে আলোচনা করতে, যে 6 বছরের সম্পর্ক ও যেরকম মিস করছে, মানে সম্পর্ক সবসময় যেটা হয় যে একতরফা তো হয়নি, 6 বছর ধরে টিকেও থাকেনি একতরফা। তো দুপক্ষেই যখন মিলিত প্রচেষ্টা বিয়েটা হয়েছিল একদম ফ্যামিলিকে ইগনোর করে, তো সেটাকে ধরে রাখার দায়িত্ব দুপক্ষেরই ছিল। তো এখন কিন্তু মেয়েটা যেরকম আফসোস ফিল করছে, সেরকম কিন্তু ছেলেটারও করার কথা, যদি একই রকম ভালোবাসা দুজনের মধ্যে থাকে। তো সেই অর্থে ছেলেটা একেবারেই মুখ ফিরিয়ে ফেলেছে। এই ব্যাপারটা থেকে মেয়েটা কিন্তু একটা জিনিস বুঝতে পারে যে আসলে সে কি আর ওকে ডিজার্ভ করে, বা ওর যোগ্য ছিল, বা ওকে অতটা বুঝতো। আর যেভাবে আর যদিও আমরা শুনেছি ওর অনেক রাগ, ও রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, বা এটা আগে থেকেই ছিল, কিন্তু এগুলো নিয়েই কিন্তু ছেলেটা 6 বছর ওর সাথে ছিল। কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু, বা ওকে বোঝার দায়িত্ব কিন্তু ছেলেটারও ছিল। মা তো সন্তানকে ফেলে দিতে পারেনি, কিন্তু একটা জীবনসঙ্গী কেন মানে একটা ভুলের খেসারত কেন একটা জীবনসঙ্গী নিতে পারছে না? ও তো চাচ্ছে জীবনসঙ্গী, তো মনে করতে পারতো যে আচ্ছা ওর সমস্যা আছে, ওকে তো আমি চিনি, ও আমাকে অনেক মিস করছে, সেই মিসিং ব্যাপারটা তো ওর মধ্যেও থাকার কথা। তো সেটা যেহেতু হয়নি, তো এই ব্যাপারটাতেই ওকে বারবার ইয়ে করা যে যেটা হয়েছে তুমি যে ছেড়েছো নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, এটা কারণ ছাড়া কোনো কিছু হয়নি। তোমার ভেতর যে রাগ এসেছে, না পাওয়া এসেছে, ওটা তো একটা কারণ থেকেই এসেছে। এবং এর পরে যখন চলে গেছে, মানে যদি এমন হতো যে তোমার কারণেই চলে গেছে, তাহলে ও তো ফেরত, মানে এখন যখন চাচ্ছ তখন তো ফেরত আসতো, তাহলে দেখা যাচ্ছে ওর দিক থেকেও ঘাটতি ছিল। তো এই সম্পর্কটা টিকিয়ে রাখলে হয়তো কতটুকু ভালো হতো আমরা জানি না, কিন্তু সেলিনা, আমার মনে একটু প্রিমেচিওর হয়ে যাচ্ছে বলাটা, যে এক্ষুনি আমরা এটাকে ফুল স্টপ করব কিনা। যেহেতু রিলেশনশিপটা আর ছেলেটা কোনোভাবেই চাচ্ছে না, সেটা তো এখন বর্তমানের অবস্থা। হ্যাঁ, মানে মেয়েটা যেহেতু একদম, ছেলেটা বলেছে তুমি আমাকে ডিভোর্স করো না, কিন্তু মেয়েটা ডিভোর্স করেই ছেড়েছে। ছেলেটা খুব মানে ভেতরে লেগেছে, ব্যথাটা লেগেছে, কারণ এটা তো একটা পুরুষ, তো মানে আমাদের সমাজে যেরকম নারীরা ইগোতে হয়তো লেগেছে, হয়তো একটা ইয়ে হয় না যে পুরুষদের ইগোটা অনেক বেশি কাজ করে। তো ছেলেটা চায়নি, মানে ঝগড়াঝাটি হতেই থাকে, সব কাপলের মধ্যে হয়, কিন্তু ছেলেটা একেবারে কল্পনাই করতে পারেনি যে মেয়েটা ডিভোর্স দিয়ে দেবে। মানে হয় না যে ও হয়তো সেই জন্যই ছেলেটা বলেছিল ডিভোর্সটা করো না। আমার মনে হয় ছেলেটা ওই কারণেই ভীষণভাবে আঘাত পেয়ে ভীষণভাবে বর্তমানে মুখ ঘুরিয়ে নিয়েছে। কিন্তু আমরা মেয়েটাকে এই কথাটা বলতে পারি কিনা যে মা একটু সময় নিই আমরা, সেটা করা যেতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে যে ওর আসলে চিকিৎসার দরকার, মানে সেটা তো আলাদা সাইকোথেরাপির দরকার। যখন ওর এঙ্গার কমে আসবে, ও তখন আরো ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবে যে আসলে ওই রিলেশনশিপ থেকে ও কি পেয়েছিল, আর আসলে কোনোটা যেটা ও চায় সেটাকে আদৌ এই রিলেশনশিপ থেকে পাবে কিনা, আবার ফিরে যাওয়া যাবে কিনা, মানে ফিরে যাওয়ার ঠান্ডা হওয়ার পরে বা একটু ম্যাচিওর চিন্তা করার পরে এটা আসবে। আমি যেটা বলবো, আপাতত ও যদি এই ব্যাপার মধ্যেই থেকে যায়, কিন্তু ও ওখান থেকে বেরিয়ে হতে পারবে না। না, ওর তো ডেফিনেটলি ওর সাইকোথেরাপি লাগবে, देयर इज नो डाउट अबाउट दैट। মেডিসিন
উইল নট হেল্প আর অল দ্য ওয়ে, তাই না? ওকে পুরোপুরি ঠিক করবে, মেডিসিন তো শুধু কেমিক্যাল ব্যালেন্সটাকে করবে, কিন্তু আসলে ওর যে ছোটবেলা থেকে ব্যক্তিত্বটা যেভাবে গড়ে উঠেছে সেটা নিয়ে কাজ করতে হবে। সেটা নিয়ে অবশ্যই কাজ করতে হবে। আর এর মধ্যে মানে ও যদি সবসময় গিলটি ফিলিং এ থাকে যে আমি ভুল করেছি, তাহলে কাজ করা ওর জন্য সহজ হবে না। সেই ক্ষেত্রে মা তাকে বলতে পারে যে যেটা হয়েছে নিশ্চয়ই কোনো না কোনো কারণে হয়েছে, তো আগে আমরা মানে তুমি আগে সুস্থ বোধ করো, কিছু চিকিৎসা আমরা সঠিকভাবে নেই, দেন আমরা সেটা ব্যবস্থা নিব যে কি করা যেতে পারে। ওকে, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। জি, আমার বিয়ে হয়েছে গত 11 বছর। হুম। আমার বিয়ের কিছুদিন পরে আমার বাচ্চা কনসেপ্ট করে। আমাদের লাভ ম্যারেজ ছিল, কিন্তু বেবি যখন হয় আস্তে আস্তে বড় হয়, আমাদের মধ্যে একটু জ্ঞানজাম অশান্তি বাড়তে থাকে, যেটা এক সময় অনেক হয়, মানে সব সময় ঝগড়াঝাটি, মারামারি, চিল্লাচিল্লি, আর এগুলো আমার বেবি এইসব দেখে আস্তে আস্তে বড় হয়। কিন্তু এখন ওর বয়স 10 বছর। এখন আমার ফ্যামিলিতে ওইরকম কিছু নেই আমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে। আমরা এখন অনেকটাই বেটার আছি, কিন্তু আমার ছেলের মধ্যে বিহেভিয়ারের অনেক সমস্যা দেখা দিচ্ছে। যেমন ওর প্রতি চিল্লাচিল্লি করা, মানে মানুষের সামনে রাব ব্যবহার করা। ওর 10 বছর বয়স। একটা কথা বললে সে ওইটা রিপ্লাই করবে, সে শুনবে না, সে তর্ক করবে, এবং কি যত কথাই বলা হয় সে প্রত্যেকটা কথায় তর্ক করবে। আর তার ফেসটা এমন হয়ে যায়, তার ফেসেই হিংস্রতা ফুটে ওঠে আর কি। আর সে সবসময় ডিস্টার্ব থাকে, সবসময় ডিস্টার্ব থাকে। সে তার ছোট ভাই, আমার ছোট ছেলের বয়স 2.5 বছর। ওকে যদি এক নলা ভাতও খাওয়ায় দেওয়া হয়, সে ওইটা নিয়েও তর্ক করে, কেন তুমি খাওয়াই দিচ্ছ, আমাকে ভালোবাসো না, তোমরা এরকমই, তোমরা কোনোদিনই ভালোবাসো নাই, আমার এই ঘরে ভালো লাগে না, আমি বড় হইলে চলে যাব। মানে তার বিহেভিয়ারটা আস্তে আস্তে এমন পর্যায়ে চলে গেছে যে আমি এটা নিয়ে খুবই চিন্তিত। আসলে এখন আমি কি করব, কি করা যায়? তোমাদের ঝগড়া থামলো কেমন করে? এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার। বলে যে এখন বেটার আছো, অথচ বিয়ের পরে তোমরা এত মারামারি করেছো, তো ওটা কমলো কি করে? মানে তখন ওর বাবা, মানে আমাদের লাভ ম্যারেজ তো, আর আমি ঢাকাতে বড়, আর আবার শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গাতে, এখানে যেমন কেউ ছিল না, মানে আমাদের খুঁটিনাটি নিয়ে ঝগড়া সবসময় হতো। ঠিক আছে, সেটা বুঝেছি, কিন্তু থামলো কি করে সেটা জানতে চাই। যখন আমার ছেলে বড় হচ্ছে, তখন আমরাই ভাবলাম যে না, আমাদের মধ্যে কম্প্রোমাইজ জিনিসটা খুবই কম ছিল। আমরা তখন অলরেডি লেট হয়ে গেছে, তখন ছেলের ড্যামেজ যা হওয়ার হয়ে গেছে, তাই তো? জি জি জি। কিন্তু আমরা পরে যখন 5-6 বছর বয়স, তখন ভাবলাম যে না, আমাদের যে কোনো জিনিসটা চেঞ্জ হওয়া দরকার। আমরা তো এরকম ভাবে ভাবতে পারি নাই, মাথায় কাজ করে নাই। মানে আমাদের দুইজনের মেজাজি খুব গরম ছিল, গরম থাকতো, উত্তেজিত, এই জন্য হয়ে যেত। কিন্তু যখন রিয়েলাইজ করলাম যে না, আমাদের মধ্যে চেঞ্জ আনা দরকার, তখন আমরা আস্তে আস্তে, মানে যেটা আমাদের ভালো লাগে না, তখন ও চুপ থাকে, আমিও চুপ থাকি, বাচ্চার কারণে। সেটা খুবই একটা ভালো দিক হয়েছে, কিন্তু সেটা প্রভাব হয়তো, মানে ও যে 10 বছরের বাচ্চা, কিন্তু ওর কথাবার্তা, বিহেভিয়ার অনেক অন্যরকম, যা চিন্তার বাহিরে। মানে একটা কথা বললে ও ওইটা নিয়ে যতক্ষণ তর্ক করা যায়, ওর গায়ে হাত তুললেও তর্ক করবে, মানে এটা কন্টিনিউ তর্ক করেই যাবে, কোনো একটা কথা তাকে দিয়ে শোনা। প্রায় কি মারো তোমরা দুজনই? মারছো ওকে? না, ওর বাবা তো গায়ে হাত তুলে না, মানে বকা দেয় যে মাইক দিব, এরকম করবা না। কিন্তু আমার রাগ হইলে তো সারাক্ষণ আমার কাছে থাকে, আমি তো মা, মানে মাঝে মধ্যে গায়ে একটু হাত তুলি, চিরাচিরি করি। আচ্ছা ঠিক আছে, আমি একটা প্রশ্ন করি, আমাদের অতিথিদের কাছে যাব। আমার প্রশ্নটা হচ্ছে যে মানে ওই যে ছোট ছেলের সাথে ও কখনো তুলনা করো? ওর একটা ধারণা হচ্ছে ওকে তোমরা ভালোবাসো না। সো ছোট ভাইটা হবার সময় ওর রিয়াকশনটা কেমন ছিল? ও তখন খুবই খুশি ছিল, খুবই আদর করতো। কিন্তু ও যখন আস্তে আস্তে বড় হচ্ছে, যেমন ওর বাবা পরশুদিন একটা ছোট প্লাস্টিকের বল কিনে এনে দিচ্ছে, তখনও সে মানে উত্তেজিত, কেন কিনে দিলা, আমাকে কেন কিনে দিলা না? তখন ওর বাবা বললো যে তোমাকে তো কয়েকদিন আগে আমি সাইকেল কিনে দিচ্ছি বড়, তুমি তো এখন বড় বড় মানুষের খেলনা দিয়ে খেলবা, ও তো ছোট ভাইয়া, ওইটা দিয়ে খেলুক, যখন ছোট ছিল তোমাকেও কিনে দিচ্ছি। মানে সে এটা শুনতে রাজি না। বুঝেছি।
মানে তোমার প্রশ্নটা হচ্ছে যে কিভাবে ওকে ম্যানেজ করবে বা কিভাবে ওর এই জি, রাগটা জি। ও ম্যানেজ করবে। একটু লাইনে থাকো, কারো কোনো প্রশ্ন আছে নাকি? প্রশ্ন নেই, তোমার প্রশ্ন নেই। অনেক 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 ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য। ও এখনো ছোট আছে, আশা করছি যে ওকে হয়তো আমরা কেউ মানে কোনো হেল্প নিলে ও হয়তো বা কাটিয়ে উঠতে পারে। হ্যাঁ, হয়তো তোমাদের সবারই হেল্প নিলে ভালো হয়। আমরা একটু শুনি অতিথিদের আলোচনা, তুমি থাকো আমাদের সাথে, কেমন? অনেক অনেক ধন্যবাদ। সো তুমি আগে বলো। আমার যেটা মনে হচ্ছে যে ও একটা বাচ্চা ছিল প্রায় 8 বছর ধরে, তো পুরো মনোযোগের কেন্দ্রবিন্দু ও ছিল। মানে যদিও একটা ছোট বাচ্চা বেবি যখন এসেছে সে খুব খুশি ছিল, কিন্তু যখন দেখেছে যে তার আদরগুলো ভাগাভাগি হচ্ছে তখন সে নিতে পারছে আচ্ছা, না। একটা কথা আমরা জিজ্ঞেস করিনি যে ওর এই রাগটা কবে থেকে শুরু হয়েছে? ছোট বেবিটা আসার পর থেকে না আগে থেকেই শুরু হয়েছে? এটা জিজ্ঞেস করা করা হয়নি। হয়নি। হ্যাঁ, এটাও একটা সম্ভাবনা হতে পারে যে আস্তে আস্তে তখন সে বুঝতে পারলো যে আমার রাগটা সব ফোকাস যেরকম আগে আমাকে দেওয়া হতো সেটা এরকম হচ্ছে না। এটা তার একটা সিবলিং জেলাসির একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে যে ওই যে মা বাবার আচরণগুলো সবসময় ঝগড়াঝাটি এগুলো সে দেখেছে, এবং দেখার মধ্যে দেখেছে যে ওখানের মধ্যেও কিন্তু দোষারোপ, মানে ঝগড়াঝাটিগুলো কখন হয়, যখন দেখা যায় আমরা দোষারোপ করে কথা বলি, আমরা একে অপরকে ছোট করার চেষ্টা করি, আমরা আমাদের দাবিগুলো বলতে থাকি। হয়তো মা বলছে তুমি আমার এটা দেখো নাই, ওর বলার স্টাইলগুলো কিন্তু ওরকমই লাগছে আমার কাছে, যে ও যেভাবে অ্যাকিউজ মানে প্রশ্ন করা, মানে দোষারোপ করা, এইরকম ভাবে যে ইন্টারাকশনটা মা বাবার মধ্যে করতে দেখেছে সেটা কিন্তু ও করছে। এবং চেহারাটা খুব হিংস্র হয়ে যায়। হ্যাঁ, মেবি মা বাবার কারোর সেই হিংস্রতা সে দেখেছে, মানে পুরা একটা মানে অনুকরণের একটা মানে মানে প্রতিচ্ছবি আর কি, একদম পারফেক্ট প্রতিচ্ছবি। তো সেই ক্ষেত্রে এটা যদিও এখনো আমরা বলি যে মানে 12 বছরের পর একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু যেহেতু ওর এখনো 12 বছর হয়নি, 10 বছর আছে, তো সেই ক্ষেত্রে মা বাবার সাথে যেভাবে তর্ক করছে সেখানে মনে হয় না যে বাবা মা ওকে এতটা কন্ট্রোল করতে বা বোঝাতে সক্ষম হবে। সেই ক্ষেত্রে অবশ্যই ওর কোনো চাইল্ড সাইকোথেরাপিস্টের সাথে কথা বললে চাইল্ড সাইকোথেরাপিস্ট আলাদা করে কেউ কাউকে অ্যানাউন্স করে না যে আমি চাইল্ড সাইকোথেরাপিস্ট। যে কোনো থেরাপিস্টের চাইল্ড কাছে নিয়ে গেলে কাজ হবে। করে, অনেকে আছে যে সে প্রেফার করে মানে চাইল্ডদেরকে হ্যাঁ, দেখতে। এখানে বাবা মারও থেরাপি লাগবে। ইটস এ কেস অফ ফ্যামিলি কাউন্সিলিং হ্যাঁ, আসলে। চাইল্ড সাইকোথেরাপির মূল ব্যাপারটাই হচ্ছে একটা ট্রায়াডিক মডেল ফলো করে, সেটার মধ্যে মা বাবাকে অবশ্যই ইনক্লুড করা হয়। আর সেই ক্ষেত্রে যদি মনে হয় যে প্রতিষ্ঠানকেও ইনক্লুড করতে পারে। এখন আমরা এই জিনিসটা জানি না যে ওর স্কুলের অন্যদের সাথে রিলেশনশিপটা কেমন চলছে, যেহেতু তোমরা তো প্রশ্ন করলে না, বলেছিলাম তো প্রশ্ন করতে। রাগী বাচ্চা, যেহেতু রাগটা শুধু যে প্যারেন্টসদের কাছ থেকে আসবে এটা নাও হতে পারে, এই সময় স্কুলে যায় ওখানে বুলির শিকার হতে পারে, ওখানে টিচার কোনো মিসবিহেভিয়ার করতে পারে, সবার সামনে ছোট করতে পারে। মানে এই বয়সী বাচ্চাদের অনেকগুলো সেক্টর থাকে, যেহেতু সে বাইরেও যাচ্ছে, তো সেই জিনিস ওর সাথে বসলেই শুধু বোঝা যাবে যে আসলে কোথা থেকে ওর এত অসন্তুষ্টি মনের মধ্যে জমা হয়েছে। সেই অসন্তুষ্টি থেকেই কিন্তু ওর রাগটা বেড়ে গেছে, এবং ও কাউকে মানছে না, আর ও মনে করছে যে এগুলোর সমাধান মা বাবা দিতে পারবে না, যার জন্য তর্ক করছে। আর মনে করছে যে ওদের নিজেদেরই তো রাগের নিয়ন্ত্রণ নাই, ওরা নিজেরাই তো এরকম করে, সুতরাং আমাকে কি হেল্প করবে। মানে ও কিন্তু ওর চোখে কিন্তু মা বাবা কিন্তু হেয় হয়ে গেছে, মানে যেহেতু ওদের রাগ নিয়ন্ত্রণ ক্ষমতাটা কম। হ্যাঁ, এটা ওদের থেকেই শিখেছে। হ্যাঁ, সেটাই। তো এই ব্যাপারগুলো কিন্তু মানে ইম্পর্টেন্ট। এটা খুবই ভালো যে ওনারা এখন নিজেদেরকে পরিবর্তন করেছেন, তারপরও এতটা পরিবর্তন করতে পেরেছেন কিনা মানে আমি অনেকটাই সন্দিহান। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওনাদের আসলেই ওনাদেরও হেল্প লাগবে, যেটা আপনি বলেছেন। পুরো ফ্যামিলি সেশন গুলো হলে ভালো হয়। আচ্ছা, আমি তোমার কাছে ফোনটা নিয়ে আসি। হ্যালো। জি স্যার। ওয়ালাইকুম সালাম, শুনছি। হ্যালো। হ্যাঁ জি, বলবো? হ্যাঁ, শিওর। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার 22 বছরের সংসার। তো আমার স্ত্রী আমাকে তালাক দিয়ে চলে গেছে। আমার দুটো সন্তান আছে, একটা 13 বছরের, একটা 6 বছরের। তো আমি এই ট্রমা থেকে বের হওয়ার জন্য তার 2 মাস পরে একটা বিয়ে করি। তো বিয়ে করি যাকে,
আমাকে বলা হয়েছিল সে মেয়েটা বিবাহিত, ছাড়াছাড়ি হয়ে গেছে, ঘর সংসারী। তো আমি তখন তোমার মধ্যে ছিলাম, এত যাচাই বাছাই না করে বিয়ে করে ফেলি। তো বিয়ে করতে যে দেখি তার বয়স 17, আমার এখন 38 চলছে। তো এখন দেখা গেল বিয়ের 1 সপ্তাহ পর যে সে খুব বদরাগী, সে কিন্তু সবকিছুই জানতো। এখন আমি যেহেতু তার বয়স কম, সেই কারণে পরিবার পরিজন সবাইকে নিয়ে কিন্তু তাকে বোঝাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে এখন সংসার জীবনে আমার 3 মাস বিয়ের, সেকেন্ড ম্যারেজের। 3 মাস হয়েছে? 3 মাস হয়েছে। আচ্ছা। তো দেখা যাচ্ছে সে অল্প কিছুতেই, মানে সামান্য কিছুতেই সে রেগে যায়, এবং রেগে গেলে চিল্লাচিল্লি অকথ্য ভাষায় কথাবার্তা বলে, সন্তানরা ভয় পায়। আচ্ছা, মা সন্তানদের নিয়ে যাননি? মা ও নিয়ে যায়নি, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সে সন্তানকে নিয়ে যায়নি। তালাক না, কি স্ত্রী নিয়ে যায়নি। দিয়েছেন না? উনি দিয়েছে, আমার ওয়াইফ দিয়েছে। ওয়াইফ দিয়েছে জি। এবং নিতেও চায়নি বাচ্চাদের? না না, নিতে চাননি। ওকে। সে 22 তো- বছরের সংসার থেকে চলে গেছে বাচ্চাদের রেখে, একটু তাই না? কিন্তু ছেলে মেয়ের বয়স এত কম কেন? আমার ছেলে মেয়ের বয়স একটা 13, 7-এ পড়ছে ম্যাডাম। হ্যাঁ, কিন্তু বিয়ের বয়স তো 22, সেজন্য বলছি জি। অনেকদিন পরে হয়েছে কি? হ্যাঁ, জি জি, বেবিটা অনেকদিন পরে হয়েছে ম্যাডাম। সেটা কারণ কি ছিল? কারণটা ছিল আমরা যেহেতু লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলাম, সেই কারণে ম্যাডাম আমরা স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বাচ্চা নিচ্ছিলাম না। আচ্ছা, বাট ইউ আর 38 নাও। খুব আর্লি বিয়ে তো হয়নি। হ্যাঁ, আর্লি বিয়ে হয়েছে ম্যাডাম, আমার তখন 21 বছর, তার 18 বছর ছিল। আচ্ছা, 22 বছরের বিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। মানে 22 বছরের বিয়ের জীবন, ইউ আর 38, দ্যাট মিন্স ইউ আর, হাউ ওল্ড ওয়্যার ইউ তখন? 16 বছর লাগছে তো। জি। 16 বছরে বিয়ে হয়েছে? হ্যাঁ ম্যাডাম, আমার বিয়ে হয়েছে 2004-এ, তার আগে আমার রিলেশন ছিল 6 বছরের। তো সবকিছু মিলে না 22 না, বছরের বিয়ের সম্পর্ক। বয়সই তো 22 বছর শুনলাম। হ্যাঁ, বিয়ের বয়সটা অ্যাকচুয়ালি বিয়ে 16, কিন্তু আমরা আগে বিয়ে করে গোপন করে রেখেছিলাম। আচ্ছা, ওকে। আমরা কি করে বুঝবো তাহলে? বিয়েটা হয়েছে 16 বছর ধরে, তাই তো? আর বাচ্চার বয়স 13, কিন্তু তার আগে সম্পর্ক অনেকদিন চলেছে বলে 22 বছরের সম্পর্কটা, 22 বছরের বিয়েটা 22 বছরের না। না, বিয়েটা 16 বছরের। 16 বছর, সেই জন্য তো আমার হিসেব মিলছে না। আমি ভাবছি 16 বছর বয়সে কি করে বিয়ে হলো তোমার। হ্যাঁ না। ওকে, ঠিক আছে। তা এখন যেটা হচ্ছে যে 17 বছরের স্ত্রী খুব মান অভিমান বেশি করছে। জি জি, এখন তাকে আমি কিভাবে, মানে চেষ্টা করছি বোঝাবার জন্য, কিন্তু পাচ্ছি না। ওকে। এবং বিয়েটা খুব তাড়াতাড়ি করা হয়ে গেল, ট্রমার জন্য বিয়ে তাড়াতাড়ি করা হয়ে গেল, মানে অনেক দিনের সম্পর্ক না, এই সঙ্গীত অনেক দিন একসাথে, কেন হলো ডিভোর্সটা? ডিভোর্সটা সে পরকীয়া লিপ্ত ছিল ম্যাম। আচ্ছা, মানে বাচ্চাদের মা পরকীয়া লিপ্ত ছিল, তাকে কি বিয়ে করেছে এখন? জি ম্যাম। আচ্ছা, ওকে। সেটা তো আরেকটা কষ্ট হয়েছে, তাই না, ভেতরে? সেটা আরেকটা কষ্ট সৃষ্টি করেছে না, যে চলে গেছে, আবার আরেকটা বিয়ে করেছে, বাচ্চাদের নেয়নি, অনেকগুলো কষ্ট একসাথে পেয়েছো। জি। ওকে, সো এখন তোমার স্ত্রী কোথায়, বাসায়? হ্যাঁ, ও যে চিল্লাচিল্লি করেছে, ঘুমের ট্যাবলেট দিয়েছি, ঘুমাচ্ছে। আচ্ছা, ওকে। রাগারাগি হয়েছে অনেক আজকে? 2 দিন পর পরই ম্যাডাম ঝগড়া হচ্ছে। মারামারিও কি হয়? না, মারামারি না, সে আমাকে উত্তেজিত হয়ে গেলে মানে এমন সব, মানে অস্ত্রব্য ভাষা গালাগালি করে, আমি চুপ করে থাকি। আচ্ছা, ও কেন একটা বিবাহিত 38 বছরের স্বামী, যার 2টো বাচ্চা আছে, ওর বিয়েটা ওর বাবা মা এরকম দিলেন ওকে বিয়েটা, নাকি কি, মানে এই বিয়েটার ইতিহাস কি? আসলে ও একটা ছেলেকে সম্পর্ক করে বিয়ে করেছিল, তারপর সে বাসা থেকে চলে আসে। আচ্ছা, ওই সম্পর্কটা ভেঙে যাওয়ার পরে তার বাবা মার সাথে ওরকম সম্পর্ক থাকে না। তো সেও একটা আশ্রয়হীনতা ছিলেন। তখন আমিও দেখলাম যে আমিও যেহেতু দুঃখী, সে আমার দুঃখটা হয়তো বুঝবে। আচ্ছা আচ্ছা, ওকে। এটা আবার সম্পর্ক করেই হয়েছে বিয়েটা? না, সম্পর্ক না ম্যাম, মানে ও যেখানে থাকতো
ঠিক আছে, সেখানে আমার বন্ধু বুঝতে ছিল। পেরেছি, মানে নিজেরা নিজেরা করা হয়েছে আর কি। জি জি হ্যাঁ হ্যাঁ, ওর বাবা মার সাথে এখন যোগাযোগ আছে মেয়েটির? হ্যাঁ হ্যাঁ স্ত্রীর বিয়ের পরে সঙ্গে ওনারা যোগাযোগ আছে। আছে? আচ্ছা। জি আছে আছে। আর যে বাচ্চাদের ফেলে গেলেন যে স্ত্রী, উনি কি বাচ্চাদের সাথে যোগাযোগ করেন? যোগাযোগ খুব একটা করে না ম্যাম। বাচ্চারা কষ্ট পাচ্ছে না? পাচ্ছে, কিন্তু আমি সাপোর্টটা দিয়ে যাচ্ছি, বাবাও হচ্ছি মাও হচ্ছি। ওকে, ঠিক আছে। একটু লাইন, একটা প্রশ্নটা কি যে এখন কি করা যেতে পারে স্ত্রীর সঙ্গে, জি, জি। মানে কিভাবে মানে আর দ্বিতীয় সম্পর্কটা স্ত্রীর উন্নয়ন সাথে আমি ঘটাতে পারি আমরা? উন্নয়ন করাতে পারি, তার আচ্ছা, যেহেতু ঠিক আছে, সে- একটু লাইনে থাকতে হবে প্লিজ। জি। কারো কোনো প্রশ্ন আছে? জানতে চাচ্ছি যে কি কি বিষয়ে ঝগড়াটা হয়, মানে আপনার সাথে যখন অনেক রেগে যায় বলছেন, কি নিয়ে উনি রেগে যায়, কি হলে অনেক বেশি রেগে যায়? মনে করেন আমি একটি আজকে প্রতিষ্ঠানে চাকরি করি, আমার আসতে দেরি হলো, কেন দেরি হলো? হুম। তারপর মনে করেন আমি কাজে, অফিসিয়াল কাজে ঢাকার বাইরে গেলাম, একদিন দেরি হলো, কেন আমার দেরি হলো? মানে উনি সেটার ব্যাখ্যা কি কিছু দেন, যে কি বলেন কেন দেরি হলো, ওনার ধারণা কি? ওনার ধারণা হয়তো আমি আমার আগের স্ত্রীর সাথে হয়তো কন্ট্যাক্ট করি। আচ্ছা, তাহলে ওনার মনে হচ্ছে যে আপনি মানে আপনার কোনো আচরণে কি উনি এটা বুঝতে পেরেছেন যে আপনি আপনার আগের স্ত্রীকে অনেক মিস করেন, তাকে এখনো ভালোবাসেন? উম, উনি আমার আশেপাশে যে লোকজন আছে ওনারা অনেক কথাবার্তা বলে, তো এই ওই থেকে তার মধ্যে একটা কাজ করে, আমি তাকে বোঝাবার চেষ্টা করি। তার মানে সেও আপনাকে অনেক পছন্দ করে বিয়ে করেছে, মোটামুটি আপনারা পরিচিত হয়েই বিয়ে করেছেন, তো তার ধারণা, মানে প্রত্যাশা ছিল আপনার কাছে অনেক বেশি। এখন তার কি মনে হচ্ছে যে আপনি তাকে মানে তার প্রাপ্য ভালোবাসাটা দিচ্ছেন না, বা আপনি আপনার আগের স্ত্রীর চেয়ে তাকে কম ভালোবাসছেন, বা তাকে অতটা গুরুত্ব দেন না? না, সে না, সেটা সে কি মনে করে কিনা? না, তার বিহেভিয়ারে আমি যেটা বুঝতে পারি যে সে মানে তার কথা মতন আমাকে চলতে বলে, যেমন সে যেটা চাইবে আমি যেন সেটা করি। আর না করলে কি মনে করছেন যে আপনি আসলে ওনাকে পছন্দ করেন না? হ্যাঁ, ও না করলেই মনে করতেছে যে মানে সে রেগে যাচ্ছেন। রেগে যাচ্ছে কি মনে করে, যে আপনি ওকে পছন্দ করেন না, আগের স্ত্রীকেই পছন্দ করেন? না, সেরকম না, মানে সে তখন আমাকে বলতেছে যে আমি কেন তার কথা শুনছি না। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? এই যে যখন উনি বলছে আপনি কেন তার কথা শুনছেন না, তখন আপনি কি উত্তর দিচ্ছেন? আমি তাকে লজিক দিয়ে বোঝাবার চেষ্টা করছি যে এগুলো যে আমার অফিসিয়াল কারণে হয়তো আমি এটা করতে পারিনি। সো ওনার মূল রাগের জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে ওনার কাছে মনে হচ্ছে যে আপনি আপনার পূর্ববর্তী স্ত্রীকে এখনো ভালোবাসছেন এবং আপনার বর্তমান স্ত্রী আপনার কাছ থেকে গুরুত্বটুকু পাচ্ছে না বলে মনে হচ্ছে। এটা নিয়ে কি ওনার রাগটা হচ্ছে মূলত? হ্যাঁ, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে সে এখন সন্তানগুলোকেও টলারেট করতে পারছে না। আচ্ছা, না, আর 21 বছরের পার্থক্য দুজনের, তাই না? এটা অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে। ও তো এখনো টিনেজ পেরিয়ে, মানে প্রাপ্তবয়স্কর জায়গাতে পৌঁছায়নি। হ্যাঁ, ও এখনো টিনেজার। তার মধ্যে ওর এই জন্য একটা ম্যাম আবার আমি ট্রমা এখন কি আছে, করবো? এর আগে একটা ট্রমা হয়েছে, বিশাল ট্রমা হয়েছে, ওটাও রিজলভ হয়নি। হ্যাঁ, জি। তুমি নিজেও ও ট্রমার মধ্যে থেকে মানে বেরিয়ে না এসেই তোমরা আবার একসাথে হয়েছো। খুব অল্প সময়ের মধ্যে তুমিও 2 মাসের মাথায় বিয়ে করেছো। এখন জিনিসটা একটা খুব এলোমেলো জায়গায় পৌঁছে গেছে না? So আমরা খুব দুঃখিত বোধ করছি এখান থেকে, যে দুটো মানুষের জীবন তো শুধু না, মানে ছোট বাচ্চা দুটোর জীবনও এর মধ্যে জড়িয়ে গেছে। হ্যাঁ, তো আমরা দেখি অতিথিরা কি বলছেন। একটু আমাদের সঙ্গে তুমি থাকো, তোমার ফোনটা ছেড়ে দাও। ওকে, সো সো যেটা হচ্ছে যে এখানে উনি যেটা বললেন যে ওনার স্ত্রীর মধ্যে একটা ডাউট কাজ করছে যে এখনো কানেকশনটা আছে কিনা, বা এখনো পুরো আগের স্ত্রীকে ভালোবাসেন কিনা, এটা ধরেই তার মধ্যে একটা রাগ হচ্ছে। এবং আমি জানি না যে উনি ওই জায়গাটা বর্তমান স্ত্রীকে জানাতে পারছেন কিনা, আশ্বস্ত করতে পারছেন কিনা, বা যেহেতু 3 মাস ধরে বিয়েটা হয়েছে এবং উনি যে ব্যাকগ্রাউন্ডটা দিলেন যে একটা ট্রমার মধ্যে উনি ছিলেন, যেটাকে কাটানোর জন্য উনি মূলত বিয়েটা করেছেন। সো ওই ইনফরমেশনের উপর বেস করে ওনার যে ভালোবাসার সম্পর্কটা যে তৈরি হওয়ার যে একটা সময় প্রয়োজন, বা ভালোবাসার সম্পর্কটা তৈরি হওয়া, সেটাও আমার কাছে মনে হচ্ছে যে এখনও তৈরি ওভাবে হয়নি দুজনের পক্ষ থেকেই। এবং দুজনেই সেটা হয়তো বা কোনোভাবে আঁচ করতে পারছেন, এবং দুজনের মধ্যেই ওই
ভালোবাসার ওই কম্পানিয়নটা সঙ্গটা না পাওয়ার থেকে দুজনের মধ্যে একটা ক্ষোভ কাজ করছে, যেটা হয়তোবা স্ত্রী প্রকাশ করছেন তার ওই পার্সোনালিটি প্যাটার্নের কারণে ওভাবে রাগ দিয়ে প্রকাশ করছেন, আবার স্বামী হয়তোবা সেটা ভিতরে রেখে দিচ্ছেন, কিন্তু তার মধ্যেও কিন্তু কষ্টটা হচ্ছে, একটা যন্ত্রণা হচ্ছে, রাগ হচ্ছে। সো এই জায়গাটায় আমি বলবো যে ডেফিনেটলি আপনারা এই ওপেনলি যদি আপনি খোলাখুলিভাবে যদি এই জায়গাগুলা স্ত্রীকে জানান যে আমাদের বিয়ের সম্পর্কটাই খুব অল্প দিনের, এবং আমার আপনার যে সত্যিকারের যে অনুভূতিগুলো আপনার আগের স্ত্রীকে নিয়ে এবং এখনকার স্ত্রীকে নিয়ে, এই জায়গাগুলো যদি কমিউনিকেট করেন প্রপারলি, এবং অ্যাট দ্য সেম টাইম এই যে আপনার স্ত্রীর যেই জায়গাগুলো নিয়ে সন্দেহ হচ্ছে যে আগের স্ত্রীর সাথে আপনি সম্পর্কে যোগাযোগ করছেন কিনা, বা এই যে এখনকার স্ত্রীকে ভালোবাসছেন কি বাসছেন না, কতটুকু ভালোবাসছেন, এই জায়গাগুলো যদি আপনি খুব স্পষ্টভাবে মেসেজগুলো দিয়ে বিষয়গুলো যদি জানিয়ে দিতে পারেন, আমার মনে হয় যে সেটা একটা গ্রাউন্ড তৈরি করবে আপনাদের। এখন যেরকম খুব ক্যাওটিক একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, ওই জায়গাটা থেকে একটা গ্রাউন্ড তৈরি হবে, যেখানটায় হয়তো বা আপনারা ঠান্ডা মাথায় কনভারসেশনটা, কথোপকথনটা চালিয়ে গিয়ে একটা কোথাও হয়তো বা পৌঁছাতে পারবে। সেটার জন্য একটু হেল্প বোধহয় লাগতে পারে, Definitely, কারণ সেটা তো দুটো লাগবেই। বাচ্চা তো, একটা বাচ্চা কিন্তু টিনেজে 13 বছর, সো একটা 17 বছরের মেয়ে এসে যখন একটা 13 বছরের বাচ্চাকে হ্যান্ডেল করতে চেষ্টা করবে, ও বলছে This is বাচ্চাদেরও very- সহ্য করতে পারছে না। সো Exactly. জিনিসটা একটু টক্সিক, মানে অলরেডি কিন্তু একটু বিষময় হয়ে গেছে আর কি। হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে যে আসলে দুজনকেই একটু সময় নিতে হবে। হ্যাঁ, আর আমার মনে হচ্ছে যে উনি একটু অ্যাভয়েড করছেন, ইনি হচ্ছেন বেশি এগিয়ে যাচ্ছেন আর উনি হচ্ছেন চুপ হয়ে যাচ্ছেন, যার জন্য কমিউনিকেশনটা একদমই আগাচ্ছে না। হ্যাঁ, অনেক সময় উনি মনে করছেন যে কথা বললে কথা বাড়বে। হ্যাঁ, এটা বলে বলে এড়িয়ে যাওয়াতে ওর মধ্যে ক্ষোভ রাগ আরও বেড়ে যাচ্ছে। তো সেই জন্য যে কথা বললে বরঞ্চ কনফ্লিক্ট থেকে নতুন কিছু বের হবে, যে আমি কি বলছি আর ও কি জানতে চাচ্ছে বা ওর মধ্যে কি চলছে। তো এটাকে, কনফ্লিক্টটাকে ভয় না পেয়ে বরঞ্চ মানে বসা দরকার, মানে সময় দেওয়া দরকার, বা দুজন মিলে হয়তো বাচ্চা দুজনকে কারো কাছে দায়িত্বে দিয়ে ওনারা একটু নিজেদের জন্য বাইরে বেরিয়ে আসতে পারে, এবং সেখানে ঝগড়ার ভয়ে কথা বন্ধ না করে বা কথাকে এড়িয়ে না গিয়ে, অনেক সময় হয় যে এড়িয়ে যেতে চেষ্টা করে, যে একটা কথায় আরেকটা কথা পারবে তখন তো আরও বেশি সিন ক্রিয়েট হয়ে যাবে, তার চেয়ে আমি মানে ভালো কথা বলে বলে অন্য কথা বলে টপিক চেঞ্জ করে ফেলি, তাতে কিন্তু আরেকজনের মধ্যে ব্যাপারটা থেকেই যায়। তো ওই ব্যাপারটা কিন্তু যদি এই করা সেই যায়, স্কিলটা আবার অনেকের থাকে না কিন্তু, সেই ক্ষেত্রে তাই না? যদি যে কাপল থেরাপির একটা সুস্থ মস্তিষ্কে বসে যে ঠান্ডা মাথায় কথা বলা, এটা তো এটার জন্য অনেক আসলে মনের কতগুলো ট্রেনিং লাগে আসলে, ওই training ট্রেনিংটা তো নেই। সেটাই। হ্যাঁ, সেই জন্যই সেই ব্যাপারটা ক্ষেত্রে ঘটে যদি যায়। তারা কাপল থেরাপির আশ্রয় নেন দুজনেই, সেটা হয়তো হেল্প করবে অনেকটাই। সেটাই। কিন্তু মেয়েটার হয়তো এই বিয়েটা করেও মনে হতে পারে যে আমি এতটুকু একটা মেয়ে, আমি এত বড় একটা বাচ্চাদের মা হয়ে গেছি, অনেকগুলো ডিস্যাটিসফ্যাকশন ওর মধ্যে সেটাই। কাজ করছে। তো ওকে নিয়েও আলাদা করে বসা দরকার, যে ওর সেটাই। কোন কোন জায়গাগুলো না পাওয়া মনে হচ্ছে। মানে একসঙ্গে প্রথম যাওয়া ভালো, নাহলে মেয়েটা তো বলবে আমার মাথা খারাপ নাকি, মানে আমাদের দেশে যা করে আর সেটাই, কি, যে সেটাই। মাথা কি আমার খারাপ নাকি, তোমার মাথা তো বেশি খারাপ, এই ধরনের ঝগড়া লেগে যায়। তো দুজন একসঙ্গে যাওয়াই একসাথে ভালো। যাবে, তারপর আলাদা করে হ্যাঁ, ওদেরকে সেটাই, একটু ওটা সময় পরে দেবে। থেরাপিস্ট ঠিক করবেন। আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা, বলো। জি, আমি ফাতেমা বলছিলাম হুম, ঢাকা থেকে। আচ্ছা। আমার বড় বোন, সে হচ্ছে গ্রামে থাকে। হুম 5 বছর আগে হচ্ছে কোন একটা ঘটনার কারণে, 5-7 বছর আগে সে খুব কষ্ট পায় এবং হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। তো এরপর থেকে সে অনেকবার সেন্সলেস হয়। তো সে নিউরোলজিস্ট দেখাইছে, নিউরো মেডিসিন খেতে খেতে 4 বছর পরে, আমি নতুন বিবাহিত, আমার ননাস হয় আর কি। হুম তো আমি শ্বশুরবাড়িতে যাওয়ার পরে দেখলাম যে সে খুব হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং দাঁড়ানো অবস্থায় সেন্সলেস হয়ে যায়। এই করোনার মধ্যে গত বছর সে সারাদিনই সেন্সলেস থাকতো, এমন হতো যে সারা রাতই সেন্সলেস হচ্ছে, 5 মিনিট পর পর জ্ঞান ফিরছে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এবং তাদেরকে কাউকে বোঝাতে পারছিলাম না যে সাইকোলজিক্যাল কোনো ট্রিটমেন্ট দরকার আছে। তো অনেকদিন চেষ্টা করার পরে তারা বুঝতে পারলো। পরে আমি একজন কাউন্সিলিং, ঢাকা ইউনিভার্সিটির যে একজন ভাইয়া আপুদেরকে দিয়ে কাউন্সিলিং করাই, ওনাকে ফোনে ফোনে তারপরে ঢাকায় আনে। ঢাকা আনার পরে স্কয়ারে আমরা ডাক্তার দেখাই, ডাক্তার দেখানোর পরে মোটামুটি এখন সে সুস্থ আছে।
ওসিডি প্রবলেমটাও বেড়ে গেছিল তখন, সেটাও কোনটা বেড়ে গেছিল? ওসিডি। ওসিডি সেটাও আছে? নিয়ন্ত্রণে আসছে। ওসিডিও আছে? জি জি, ওসিডি ছিল তখন, মানে করোনার ভয়টাই তার ওসিডি হিসাবে প্রকাশ পেয়েছে। সে ব্লিচিং পাউডার দিয়ে হাত ধুইতো, আচ্ছা। মাথায় সবসময় স্যাভলন ডেটল এগুলি দিত, সারাক্ষণ এরকম করতো। তো পরে সেই সমস্যাগুলি থেকে এখন বের হয়ে আসছে। গত মাসে আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো এখন আর সে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা নিচ্ছে না। সে নিজেই মনে করতেছে যে সুস্থ আছে, সেই জন্য সে সেটা নিচ্ছে না। কিন্তু সে বলতেছে যে তার ভার্টিগোর একটা সমস্যা আছে, মাথা ঘোরায়। সে যদি ওষুধ না খায় তাহলে তার মাথা ঘোরায়। এখন সে বলতেছে আবার নিউরোলজিস্ট দেখাবে। কারণ আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই মাথা ঘোরানোটা বা ভার্টিগোটা কি সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে পড়ে কিনা? কিন্তু নিউরোলজিস্টকে দেখাতে তো কোনো অসুবিধে নেই। না না, এর আগে যে যখন আমরা সাইকোলজিস্টের কাছে গেলাম তখন সে বলল যে সে 4 বছর ধরে ঘুমের ওষুধ খাচ্ছে এবং সেটা ভুল খাচ্ছে। এই জন্য এখন আমি আবার ভয় পাচ্ছি যে আবার যদি আমরা নিউরো মেডিসিনের কাছে যাই, তখন যদি আমরা এই ওষুধটা আবার তাকে কন্টিনিউ করি, না এটাও না, কি বাট ভুল ইউ হবে ক্যান কিনা? গো টু আ ডিফারেন্ট ডক্টর, কারণ ওর তো ভার্টিগো হচ্ছে, তাই না? জি, এখন জি। ভার্টিগোটার জন্য কোনো শারীরিক কোনো এর মধ্যে কারণ আছে কিনা সেটাকে আগে দূর করা দরকার। যদি দেখা যায় শারীরিক কিছু নেই, তখন আমরা হয়তো মানসিক চিকিৎসার দিকে চিন্তা করতে পারি, তাই না? কিন্তু ওর ভার্টিগোর যে মানে ব্যাপারটা হচ্ছে, এটা আগে একটু বোঝা দরকার যে কেন ভার্টিগো হচ্ছে। আচ্ছা, তাহলে কি আমরা নিউরো মেডিসিন দেখাতে পারি? নিউরো মেডিসিন মানে যার কাছে আগে গিয়েছিল তার কাছেও যাওয়া যেতে পারে, আবার নতুন কোনো নিউরোলজিস্টের কাছে যাওয়া আমি যেতে পারে। তিন মোহাম্মদ, ম্যাম হয়তো চিনবেন। আমরা নাম এখানে না বলি, কেমন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মানে আমরা যে কোনো ডাক্তারের কাছে যেতে পারি, যাতে করে ওর ভার্টিগোর কারণ যদি কোনো শারীরিক কারণ আছে কিনা এটাকে আমরা যদি আইবিএস এর সমস্যা আছে। আইবিএসটা খুবই মানসিক কারণে হয়, হ্যাঁ, কিন্তু ভার্টিগো আর আইবিএস তো এক জিনিস হলো না, কেমন? আচ্ছা, ঠিক আছে। আর যেহেতু ওসিডির ব্যাপারটাও আছে, ওর মানসিক কিছু অসুবিধা তো আছে, এটা বোঝাই যাচ্ছে। ও খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকে, হ্যাঁ, মানে ওসিডি যাদের, ওসিডিটা হচ্ছে অ্যাংজাইটি রিলেটেড একটা ডিসঅর্ডার। তো কাজেই আমাদের একটু ওই জায়গাটা দেখে শারীরিক ব্যাপারটাকে যদি বাদ দেওয়া যায়, তখন আমাদের মানসিক চিকিৎসাটা দীর্ঘদিন ধরে নিতে হবে। মানসিক চিকিৎসা তো অল্প সময়ের মধ্যে হয় না। মানে হচ্ছে যে তাদেরকে বোঝানো যায় না যে সাইকোলজিক্যাল একটা প্রবলেম হতে পারে বা সাইকোলজিক্যাল প্রবলেমগুলি একটা রোগ, এটা বোঝানোটাই বেশি মুশকিল হয়ে যাচ্ছে। না, সেটা বোঝানো তো বাংলাদেশেরই অবস্থা, বাংলাদেশে তো কেউ বুঝতে চায় না। হ্যাঁ, তুমি যে এতটা বুঝেছো, দায়িত্ব নিয়ে করেছো, আর একটু কষ্ট করো, আমার মনে হয় তাহলে হয়তো কিছুটা উপকার হতে পারে। আমি কি এখন কাউন্সিলিং এর ব্যবস্থা করাতে পারি, যে মানে সে কোনো ওষুধ খাওয়ার উপরই বেশি ডিপেন্ডেন্ট, যে ওষুধ খেলেই হয়তো সব সেরে যাবে? ঠিক আছে, আমাদের অতিথিরা আলোচনা করবেন। আর তো আমাদের কোনো প্রশ্ন তো নেই না? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের অতিথির আলোচনা শুনি, কেমন? সঙ্গে থাকো, বল। হ্যাঁ, ওনার আসলে আমাদের অধিকাংশ মানুষ আমরা মেডিকেল মডেলে বিশ্বাসী, মানে ওষুধ আমাকে ঠিক করে দিবে, বা যখন শারীরিক কোনো সিমটম হয় তখন আমরা মনে করি যে এটা নিশ্চয়ই আমার শরীরেরই সমস্যা। তো এই ব্যাপারটা আসলে ক্লিয়ার করে, যদি উনি যেটা বলছিলেন যদি কাউন্সেলিং করা যায়, তাহলে এখানে একটু ক্লিয়ার করে কাউন্সিলর বা সাইকোথেরাপিস্ট সেটাও ব্যাখ্যা করতে পারবেন যে আসলে যে শারীরিক সিমটমগুলো হয় সেগুলো মানসিক কারণেও হতে পারে। মানে শারীরিক, শুধু মানসিক কারণে অস্থিরতা হবে, ভয় হবে, দুঃখবোধ হবে, ব্যাপারটা যেমন হবে, পাশাপাশি শারীরিক অনেক সিমটম আছে, লক্ষণ আছে যেগুলো মানসিক কারণে হতে পারে। তো এই ব্যাখ্যাটা মানে প্রপারলি ভালোভাবে ব্যাখ্যা, মানে বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানোর ক্ষেত্রে উনি হয়তো সেটা পারছেন না। যেহেতু উনি ওনার ইনলস, সেখানে আবার অনেকটা ইয়ের পাওয়ার একটা ইয়ে থাকে যে ননাস হয়তো শুনতে চাচ্ছেন না যে ও কি বুঝে, এরকম একটা ব্যাপারও থাকে আমাদের সোসাইটিতে। তো সেই ক্ষেত্রে উনি যে অনেক চেষ্টা করছেন, ওনার আমি বলবো ওর এটা প্রশংসনীয় খুব উদ্যোগ, তাই না? হ্যাঁ, যে উনি এত চেষ্টা করছেন, এত ভাবছেন ওনাকে নিয়ে, হ্যাঁ, ওনার ক্ষতি হয়ে যাবে এটাও উনি ভাবছেন, যে সেটা কিন্তু খুবই মানে প্রশংসনীয়। তো উনি ওনার মতো করতে থাকুন, কিন্তু যদি কাউন্সিলিংয়ে পাঠানো হয়, সেটা যেটা হবে যে একটা প্রফেশনালি সে জানতে পারলো ব্যাপারগুলো, তাতে হয়তো বিষয়টা আরেকটু সহনীয় হবে। সো আমি যেটা বলবো যে ওসিডির ক্ষেত্রে আমরা যেটা জানি যে রিল্যাপসের জায়গাটা কিন্তু ভীষণ রকমের থাকে। দেখা যায় যে অনেকবারই আসছে, কিওর হচ্ছে,
আবার সেশন থেকে যখন চলে যাচ্ছে কিছুদিন পর আবার রিল্যাপস করছে। এবং যেটা উনি বললেন যে করোনার সময় যখন করোনার সিচুয়েশনটা গেছে তখন যেটা দেখা গেছে যে মোস্ট অফ দ্য টাইম উনি রাতের বেলা সেন্সলেসই থাকতেন, অল্প অল্প সময়ে হয়তো বা সেন্সটায় ফিরতেন। সো বোঝাই যাচ্ছে যে কমে গিয়েছিল, করোনার কারণে আবার ট্রিগার হয়েছে। সো ওষুধটা যখন খাচ্ছে তখন হয়তো বা কমছে। সো গিভেন দিস ইনফরমেশন, এটা এই জায়গাটা বিবেচনা করে অবশ্যই ওয়াইজ হবে যে উনি যদি রেগুলার কারোর সাথে কাউন্সেলিং সেশনটা মেনটেন করেন। এবং আরেকটা যেটা বললেন যে ভার্টিগো হচ্ছে, আইবিএস হচ্ছে, এগুলোর সাথেও কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের মানসিক কারণেও কিন্তু এই বিষয়গুলো হয়ে থাকে, যেটাকে আমরা বলি সোমাটোফর্ম ডিসঅর্ডারের আকারে এটা প্রকাশ পায়। সো যদি ডক্টরের সাথে যদি কনসাল্ট করে ওই নিউরোলজিস্টের ওখান থেকে দেখা যায় যে ওরকম কোনো ফিজিওলজিক্যাল ফিচার নেই, সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা ধরে নেব যে মানসিক কারণেই হচ্ছে। এবং অবশ্যই রেকমেন্ডেড থাকবে যে কাউন্সিলর যার কাছে উনি যাচ্ছেন তার সাথে অ্যাটাচ থাকলে তার জন্য সুবিধা হবে বিষয়গুলোকে ডিল করতে। সেই ওকে, ফোন আছে? আচ্ছা, ফোন নিয়ে নিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। ম্যাম, আমি নুসরাত বলছিলাম ঢাকা মতিঝিল থেকে। আচ্ছা, বলো নুসরাত। আমি আমার প্রয়োজনে ফোন করি নাই, আমার ভাগ্নির দরকারে ফোন করেছি। আমার ভাগ্নির বাসাটা ঢাকা মিরপুরে। হচ্ছে ও যখন ক্লাস 9-এ পড়ে তখন ওর একটা ছেলের সাথে রিলেশন হয়। তো রিলেশন বলতে ওই সময়টা বোঝে না যে রিলেশন, বাট দুজন দুজনকে পছন্দ করে এরকম একটা বিষয় হয়। তো ছেলেটা হচ্ছে আপনার খুলনা রুয়েট সে পড়াশোনা করে। তো ছেলেটা হচ্ছে আপনার বাইরে চলে যায়, স্কলারশিপ নিয়ে বাইরে চলে যায় চায়নাতে, ওখান থেকে পিএইচডি করছে। তো ওদের মধ্যে ওরকম রিলেশন না, জাস্ট মাঝে মধ্যে ফোনে কথা হতো, এভাবেই আর কি পরিচয়, মাঝে মধ্যে কথা এরকম আর কি। তো হঠাৎ করে আমার বোনের হচ্ছে আপনার পা ভেঙে যায়, ওই সূত্রে আর কি আমার বোনের বাসায় ছেলেটা আমার ভাগ্নির সাথে দেখতে আসে। তো তখন কথাবার্তা এমন ভাবে বলে, তো আমার বোন তাকে অনেক ইমপ্রেস করে ফেলে। তো পরে আমার বোনও ছেলেটার প্রতি একটু দুর্বল হয়ে যায় যে ভালোই তো মনে হচ্ছে, তো আমার মেয়েটাকে বিয়ে দিলে তো মনে, ছেলেও বলে আমি বিয়ে করবো এই সেই। তো আমার বোন হচ্ছে এই যে 21শে জানুয়ারিতে বিয়ে দেয় ছেলেটার সঙ্গে। তো ছেলেটা এর আগে যখন বলতো আমার ভাগ্নি বিয়ের কথা যে তুমি আমার সঙ্গে কথা বলো, তো আমাকে বিয়ে করো, তো তখন বলতো যে আমার যখন স্টাবলিশ হব, নিজের মতো করে হব, তখন আমি তোমাকে বিয়ে করব। তো আমার ভাগ্নি বলতে এটা কেমন কথা, বিয়ে তুমি বিয়ে আসছো মাঝে মধ্যে চায়না থেকে, তো আমাকে বিয়ে করে রেখে যাও, আমিও পড়াশোনা করি। তো ও হচ্ছে অনার্স ইডেনে পড়াশোনা করছে। তো পরে হচ্ছে একটা সময় হয় কি যে ম্যাম, ও যখন বিয়ের কথা বলে তখন বলে কি আমি কাবিন করব না, বিয়ে করব কিন্তু কাবিন করব না। তো এটা কেমন কথা, কাবিন করবে না কেন, বিয়ে করলে আবার কাবিন করেন, এটা কোনো কথা হলো? তখন ও ওকে প্রুফ দেয় কি যে বিয়ে করলে যে কাবিন করতে হবে এমন কোনো কথা আছে? আমার রাসূলের বিধানে কি কাবিন এরকম কিছু আছে? ইসলামে তো শুধু কবুলটাই ছিল, তাই না? এটা তো আমাদের সমাজ করছে। তো বলে যে সমাজটাকেও তো আমাদের মেনে চলতে হবে, তাই না? তো এখানে কাবিন না করলে বিয়ে করা এটা কেমন কথা বল। তারপরে এভাবে আর কি বোঝাইতে থাকে যে না কাবিন করব না, আমি শুধু ইসলামিক ভিত্তিতেই তোমাকে বিয়ে করব। তো তখন ওটা মানে না যে না এভাবে হবে না, যদি বিয়ে করো তাহলে কাবিন করেই বিয়ে করতে হবে। তো এবার জানুয়ারিতে সে সিদ্ধান্ত নেয় হ্যাঁ কাবিন করেই করব, কিন্তু আমি ঢাক ঢোল পিটায়ে বিয়ে করব না। তো আমার আপু বলে আচ্ছা ঠিক আছে, ঢাক ঢোল পিটাইতে হবে না, তো তোমার ফ্যামিলির ওর বাবা মা আবার পাকিস্তান থাকে, তো ও বলে যে আমি আমার বাবা মাকে কিন্তু আনতে পারবো না। তো আপু বলে শুধু তো বাংলাদেশে তোমার বাবা মা না থাক, আদার্স আরো তো আত্মীয় স্বজন আছে, তাদেরকে 2-1 জনের নিয়ে আসবা। তো বলে হ্যাঁ ঠিক আছে নিয়ে আসবো। তো পরে আপনার 2-3 জনের ওর ফ্যামিলির নিয়ে মানে ফ্রেন্ডস আর ফ্রেন্ডের বউ এরকম 2-1 জনের নিয়ে পরে জানুয়ারির 2 তারিখে বিয়ে হয় 21শে। পরে বিয়ের পরে মোটামুটি মাস পর্যন্ত ছেলেটা আপনার 1 সপ্তাহ পর পর আসে ওদের বাসায়। তো আসে পরে মানে কিছু কিছু আচরণ ম্যাম মানে একটু অন্যরকম লাগে তার, আসে কিন্তু ওরকম না। তারপর তো করোনা শুরু হলো মার্চ থেকে আবার নতুন করে। তো পরে সে করোনার দোহাই দিয়ে লকডাউন এরকম আসে না।
পরে আমার আপু মেয়ে যেহেতু পড়াশোনা করা শেষ, পরে বলে যে তুমি আসো না কেন। আমার আপুর বোনের আবার একটাই মেয়ে, ছেলে মেয়ে নাই, ও একাই। তো পরে আমার বোন বলে আসো আমার বাসায়, আসো ঘুরে যাও। বলে না লকডাউন, এর মধ্যে কিভাবে বের হব, এর মধ্যে কি বের হওয়া পসিবল? তো আপু বলে লকডাউনটা আচ্ছা, এত ডায়লগ বলার দরকার নেই এখন। ভাগ্নির বয়সটা কত তোমার? ওর বয়স হচ্ছে ম্যাম 26। 26। আচ্ছা। হ্যাঁ। আর একটি সন্তান তোমার বোনের, তাই তো? হ্যাঁ। বোনের হাজবেন্ড আছেন তো না? হ্যাঁ, বোনের হাজবেন্ড আছে। আচ্ছা, তো এখন ছেলেটি অ্যাভয়েড করছে মনে হচ্ছে। হ্যাঁ, অ্যাভয়েড করছে। আর সে আমার ভাগ্নি যদি তার ফোন করে, ফোন রিসিভ করে না। তারপরে মাঝে মধ্যে ফোন ওয়েটিং দেখালে যে একটু পরে যে ফোন ধরে বলবে যে আমি বিজি আছি, এখন তোমার সঙ্গে কথা বলতে পারছি না, পরে বলবো, এটাও সে বলে না। মানে সে কোনো টাকা পয়সা দিয়ে কোনো খরচও দেয় ও না। কোথায় থাকে, ঢাকায়? হ্যাঁ, ঢাকা মতিঝিল থাকে ছেলেটা। আচ্ছা, তো ছেলেটার মা বাবা তো বললে যে পাকিস্তানে থাকে এবং আত্মীয় স্বজনও তেমন বেশি নেই মনে হচ্ছে, বন্ধুর বউকে নিয়ে বিয়ে করেছে। তো এখন যেটা হচ্ছে যে ছেলেটা অ্যাভয়েড করছে এবং তোমার ভাগ্নি কষ্ট পাচ্ছে। ভাগ্নির বয়সটা বলে 26, আর ছেলেটার বয়স কত? ছেলেটার বয়স 35-এর মতো হবে। 35। আচ্ছা, যেহেতু পিএইচডি শেষ করে এখন একটা ও নিজের পিএইচডি কোম্পানি শেষ করে এসছে? পিএইচডিটা কমপ্লিট করে এসছে? হ্যাঁ, পিএইচডি কমপ্লিট করে এসে ওখানে একটা ইউনিভার্সিটির গবেষক হিসাবে আছে, এটা বলে। কোথায়, চায়নাতে? হ্যাঁ, চায়নাতে। ওকে, তা ও অনেকদিন ধরে বাংলাদেশে আছে? হ্যাঁ, অনেকদিন ধরে বাংলাদেশে। কতদিন ধরে বাংলাদেশে আছে? ও তো আসা যাওয়া করতো, তবে গত বছর যখন 20-এ করোনা শুরু হয় তার আগে আসছিল বাংলাদেশে। আর যায়নি চায়নাতে? না, আর যায়নি চায়নাতে। এবং ও মতিঝিলে কই থাকে জানো না তোমরা? না, আমার ভাগ্নি জিজ্ঞেস করে তুমি মতিঝিল কোথায় থাকো, তো বলে কি ওই যে বড় বিল্ডিংটা আছে না, বড় বিল্ডিং এর পাশে ছোট বিল্ডিং, ওটাতে থাকি। হোয়াট এ ডেসক্রিপশন। হ্যাঁ, মানে আবার বলে তুমি এত বিজি কেন? বলে আমি একটা কোম্পানি দাঁড় করছি, আমার প্রতিষ্ঠানকে আমার বড় করতে হবে। এখন এটা পিএইচডি আদৌ করেছে কিনা, আসলে কোনো কোম্পানি আছে কিনা, বড় বিল্ডিং এর পাশে ছোট বিল্ডিংটা কোথায়? আমার ভাগ্নি আমার বোনকে আমরা বোঝাই, হ্যাঁ, যে দেখো ওর কথাগুলো কি ট্রু, আসলে ও পিএইচডি করছে, তুমি কি এটা সত্যি জানো, এটা তোমরা বুঝছো না কেন? কিন্তু ম্যাম এখন হঠাৎ করে, যেমন আজকে আমার ভাগ্নিকে সে পাবনাতে আনতে গেছে, তো আমি চাচ্ছি আমার ভাগ্নিটাকে ওর সাথে একা একা আমরা পাঠাতে চাচ্ছি না। কেন এখন তো রিস্ক হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তার ফ্যামিলির কেউ যাচ্ছে না, সে একা যায় নিয়ে আসবে, কি করবে না করবে এগুলো নিয়ে খুব টেনশনের মধ্যে আছে। পাবনায় থাকে ওরা ছিল মতিঝিল, মিরপুরে ছিল আমার বোন, পরে পাবনা চলে গেছে আর কি, মেয়ের পড়াশোনা শেষ হয়ে গেছে, মেয়েকে নিয়ে চলে গেছে। মেয়ে কি পড়াশোনা করেছে? মেয়ে হচ্ছে ইডেন মহিলা কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছে। এখনো মার কাছে গেছে, আর ছেলেটা একা একা ওকে আনতে চাচ্ছে। হ্যাঁ, আনতে চাচ্ছে, অলরেডি গেছে ওদের বাসায়। আর ম্যাম তার মানে অন্যরকম আচরণ। হ্যাঁ, না, ওকে ট্রাস্ট করাটা আসলে একটু মানে ট্রাস্ট করাটা উচিত হবে কিনা। আমি একটা কোম্পানি দাঁড় করছি, কিন্তু কোম্পানি দাঁড় করে কি অন্য কেউ করে না, কিন্তু তার মানে এই না সে এতটা বিজি। না, ও তো অ্যাভয়েড করছে রীতিমতো। তুমি একটু লাইনে থাকো, তোমার প্রশ্নটা তো এটাই যে কি করা যায় এই পরিস্থিতিতে, এরকম একটা প্রশ্ন তোমার। কারো কোনো প্রশ্ন আছে? না। সো আপনি আপনার ভাগ্নিকে সাহায্য করতে চাচ্ছেন। ভাগ্নির মানে আপনার কনসার্নটা কি এখানটায় ভাগ্নিকে নিয়ে, যে সে তার স্বামীর সাথে সেফ কিনা, এটাই কি আপনাদের কনসার্নের জায়গা নাকি? আচ্ছা, ঠিক আছে, ওর কাছে সেফ না, এরকম মনে আছে। হচ্ছে আমার কাছে। এবং ছেলেটা সত্যি বলছে কিনা এটা একটা প্রশ্ন, কারণ কোনো কিছু প্রমাণ নাই তো। ওকে, আমি বুঝতে পারছি তুমি অনেক ভালোবাসো, তুমি ভাগ্নিকে সবাই ভালোবাসে, এটা একটা আলাদা সম্পর্ক, খুব সুন্দর সম্পর্ক। সো তুমি তোমার ভালোবাসা থেকে তোমার মানে ওর প্রতি মানে একটা দায়িত্ব থেকে সংসার করছি, বাট আমাদের হাজবেন্ড তো এরকম না। একটা দায়িত্ব বোধ থেকেও তুমি ফিল করছো ওকে হেল্প করা উচিত। একজন ব্যাংকার, কিন্তু সেও তো অনেক বিজি থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে। সো তুমি একটু শোনো, আমাদের অতিথিরা আলোচনা করবেন, কেমন? অনেক ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য সেলিনা। আমার মনে হচ্ছে ওনার সন্দেহটা ঠিকই আছে, কারণ প্রথম থেকেই কাবিন করবে না, তারপর ঘটা করে কাউকে বাবা মা পাকিস্তানি কিনা তাও কিন্তু আমরা জানি না, সত্যি পাকিস্তানে নাকি এখানেই আছে,
ইয়ে করার জন্য বলেছে, আমরা আসলে কিছুই জানি না। সবচেয়ে উচিত ছিল আসলে প্রথমেই খোঁজ খবর নিয়ে তারপর হ্যাঁ। বিয়েটা দেওয়া। হ্যাঁ, তো ভাগ্নির দিকে তাকিয়ে দিয়ে ফেলেছে, এটা একদমই উচিত হয়নি। তারপরে এখন যেটা হয়ে গেছে। এখন যেটা ওনারা করতে পারে যে ভাগ্নিকে আসলে মিশতে না দিয়ে এখন আগে খোঁজটা নিতে পারে, যে সরাসরি বলতে পারে যে ওর মধ্যে যদি সেরকম ইগারনেস থাকে যে ভাগ্নিকে দেখাই করবে, ঠিক আছে অসুবিধা নাই, তোমার ওয়াইফ, তুমি তো অবশ্যই দেখা করবে, তুমি কোথায় থাকো, আমরা একদিন আসতে চাচ্ছি। এছাড়া পাকিস্তানে কই বাবা মা থাকে তাদের সাথে সেটা ফোনে যোগাযোগ করলো না, প্রত্যেকটা জিনিস বিয়েটা খোঁজ দিয়ে খবর দিল, নেওয়া মানে উচিত। আমরা যে এত বোকার মতন বিয়ে দিই সেটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে, তাই না? সেটাই, হ্যাঁ। পাকিস্তানে থাকলে আজকাল তো হোয়াটসঅ্যাপে কত রকম মিডিয়ার থ্রুতে দেশের বাইরে কথা বলা সেটাই। যেতে পারে, বাবা মার সাথে হ্যাঁ, কথাও তো ওটা বলা হতে যেতে পারে পারে। যে ঠিক আছে আমাদের মধ্যে যেহেতু একটা সম্পর্ক হয়ে গেছে, আমরা তোমার বাবা মার সাথে ফোনে কথা বলবো, এটা একটা বিষয়। আর সেটা পাকিস্তান থেকে আসছে কিনা সেটা দেখা যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে সে কোম্পানির কথা বলছে, সে কোম্পানিটা দেখতে যাওয়া, এবং পাকিস্তানে কবে গেছেন, ওনারা কেন পাকিস্তানে থাকেন, এগুলোর কোনো তাই না? ইনফরমেশন নাই। কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ। ছেলে চলে গেছে চায়না, ওরা দুজন পাকিস্তানে, মানে সবকিছুই খুব মানে একটু গল্প বানানো গল্প হ্যাঁ, মনে সেটাই হচ্ছে আর কি। সেই জন্য আমার মনে হয় খোঁজ খবর না নিয়ে এখন কোনো পদক্ষেপই, মানে যেভাবে আছে সেভাবেই থাকুক। আর মানে মেয়েটাকে তারা বুঝাক যে আমরা খোঁজ খবর নিচ্ছি, তারপর সেখানে যদি নেগেটিভ কিছু বেরিয়ে আসে তখন আমরা সেটা নিয়ে তারপর সেটাই, decision মানে নেব। ওর সেফটিটা এখন সবচেয়ে মেজর কনসার্ন হওয়া উচিত, মানে সবচেয়ে বড় চিন্তার বিষয় হওয়া উচিত। সো ওটাই যে এখানে এটা যতটা না সাইকোলজিক্যাল কেস, তার চেয়ে বেশি ইনভেস্টিগেশনের একটা জায়গায় চলে গেছে। সো যেই প্রসঙ্গটা গোয়েন্দা লাগবে। গোয়েন্দা লাগবে। সো সেফটির জায়গাটা আমি অ্যাপ্রিসিয়েট করছি যে অ্যাটলিস্ট এই পর্যায়ে এসে হলেও আপনারা এই বিষয়টা নিয়ে কনসার্ন হয়েছেন। এখনো পর্যন্ত আমরা অ্যালার্মিং ওরকম কোনো কিছু শুনিনি যে এরকম ক্ষতি হয়েছে বা ওরকম কোনো কিছু হয়েছে। বাট এই পর্যায়ে এসে আপনারা যখন এটা ধরতে পারছেন যে সামথিং ইজ মিসিং, কোনো একটা জায়গায় 2-2-4 হচ্ছে না, সো ওই জায়গাটায় এখন 2-2-4টা মিলিয়ে তারপর সেফটিটাকে এনশিওর করে তারপর ফার্দার যা করার তারপর যদি করা হয় সেটা ডেফিনেটলি ভালো হবে। ওকে, তো আমাদের তো আর ফোন বোধহয় নেবার সময় নেই। তুমি একটু আজকের বিষয়টা নিয়ে একটু কথা বলো, তোমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। সো আজকের বিষয়টা নিয়ে যদি বলতে চাই, আমাদের টপিকটা ছিল যে প্রয়োজনগুলোকে আমরা ঝগড়া ছাড়া কি করে প্রকাশ করব। সো প্রয়োজনের জায়গাটা বলতে গেলে আমরা যদি দুই ভাগে ভাগ করে নিই, একটাকে আমরা বলি যে আমাদের কিছু বস্তুগত প্রয়োজন থাকে যেগুলোকে আমরা মৌলিক চাহিদা বলি। সো এটার বাইরেও কিন্তু আমাদের অনেক বড় এবং গুরুত্বপূর্ণ যে চাহিদার জায়গাটা, যেটাকে আমরা বলি যে আবেগীয় চাহিদা আমাদের, এই জায়গাটা কিন্তু দেখা যায় যে আমরা কমপ্লিটলি মিস না করলেও অনেকেই হয়তো ওটা সেন্স করতে পারে, কিন্তু ভার্বালাইজ করাটা খুব ডিফিকাল্ট। মানে অনেকেই আমাকে বলেছে যে তারা শারীরিক চাহিদার ব্যাপারটাও চাইতে গেলে ওখানে ঝগড়া হয়ে যাচ্ছে, ফিল হয়ে যায়। সো এই জায়গাটায় এই আবেগীয় চাহিদাগুলোর মধ্যে আমরা যেমন সঙ্গ চাওয়া পার্টনারের কাছ থেকে, তার কাছ থেকে একটা সিকিউরিটি চাওয়া, তার কাছ থেকে প্রশংসা শোনা, একটু ফুল চাওয়া, অ্যাকনলেজ চাওয়া, ফুল চাওয়া। সো এই জায়গাগুলো যখন আমরা ভার্বালাইজ করতে পারি না এবং আমাদের এটার একটা মৌখিকভাবে বলতে পারি না এবং একটা ঘাটতি তৈরি হয়, তখন যেটা হয় যে স্বাভাবিকভাবে অন্য যে কোনো প্রয়োজন যখন আমাদের না মেটানো অবস্থায় থাকে, আমাদের একটা রাগ হবে, এটা খুবই স্বাভাবিক। এবং একইভাবে এই আবেগীয় চাহিদাগুলো যখন পূরণ হয় না, তার মধ্যে একটা রাগ হয় এবং এই রাগটা তখন একটা ব্লেমিং আকারে, দোষারোপের আকারে আমরা বলে ফেলি, বা দেখা যায় যে ওই মূল বিষয়টা না বলে যে আমি তোমার সঙ্গ চাইছি, আমি তোমার কাছ থেকে একটু ভালো কথা শুনতে চাইছি, ওটা না বলে হয়তো বা আমরা বলছি যে অফিসেই থাকো তুমি সারাদিন, তোমার আর বাসায় আসতে তোমাকে আমার লাগবে না, তোমার কাছে তো তোমার কলিগই গুরুত্বপূর্ণ, আমি তো তোমার কাছে কিছুই না। সো এরকম যখন বলি দেখা যায় যে আমাদের জীবনেও হয়, আমাদের সবার জীবনেই কম বেশি হয়। সো দেখা যায় যে তখন ওই আরেকটা মানুষ যে হয়তো বা কষ্ট করে এসেছে, ছেলে কিংবা মেয়ে যেই হোক, সেও তখন ওটা নেওয়াটা তার জন্য ডিফিকাল্ট হয় এবং এইভাবে কিন্তু কনফ্লিক্টটা বাড়ে এবং ওই প্রয়োজনের জায়গাটা সামনে আনা হয় না এবং সেটা জমতে জমতে একটা সময় কিন্তু জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড হতে থাকে। সো প্রথম যেটা আমরা করতে পারি যে নিজের ওই আবেগীয় চাহিদার জায়গাটাকে, নিজেরটাকে নিজে আইডেন্টিফাই করা, যে আমি নিজের কাছে নিজে পরিষ্কার হই যে আমার সঙ্গীর কাছে আমি আসলে কি চাইছি, আমি আসলে
সঙ্গ চাইছি নাকি একটা ভালো কথা শুনতে চাইছি, ওই জায়গাটা নিজে প্রথম আমি যখন বুঝতে পারবো তখনই কিন্তু আমি এটা কমিউনিকেট করতে পারবো। সো ওটা বোঝার পর আমরা সেটাকে সুন্দর করে আমরা আচ্ছা, আমাকে কমিউনিকেট। কেউ বলেছিল যে সে যখন শারীরিক চাহিদার কথা বলেছে তখন পার্টনার বলেছে তুমি এরকম বেশ্যার মতন করছো কেন, ইউ আর বিহেভিং লাইক এ প্রস্টিটিউট। খুবই তখন কম। আমরা কি করব সেটাও তো প্রশ্ন। ডেফিনেটলি। সো যখন এইভাবে শুনছে ওই মানুষটা, তার কিন্তু একে তো তার প্রয়োজনের জায়গাটা পূরণ হলো না, দ্বিতীয়ত যেটা হলো তার কিন্তু সেলফ রেসপেক্টের জায়গাটা ভীষণ রকমের ভাবে একটা হুমকির মুখে পড়ে গেল। সো ওই জায়গাটায় খুবই স্বাভাবিক যে তার মধ্যে একটা রাগ তৈরি হবে, এবং ওরকম একটা কথা শোনার পর যে মাত্রায় রাগ তৈরি হবে সেটা কিন্তু সাহায্য ছাড়া আমরা খুব সহজভাবে ঠান্ডা মাথায় কমিউনিকেট করাটা আসলেই ডিফিকাল্ট হয়ে যাবে, এবং ওই সিচুয়েশনে কিন্তু সিচুয়েশনটা খুব একটা বাজে একটা জায়গায় চলে যাবে। সো আমরা যদি প্রসঙ্গে ফিরে আসি যে এরকম যখন যদি আমরা এই এক্সাম্পলটাই ধরি, যে তখন নিজেকে একটু সময় দেয়া, নিজের সাথে নিজের বোঝাপড়াটা খুব গুরুত্বপূর্ণ। যে ডেফিনেটলি আমি হার্ট হয়েছে, আমি কষ্ট পেয়েছি, আমার সম্মানের জায়গাটা আঘাত হয়েছে, এবং এখন যদি আমি ফার্দার ওকেও ডিসরেসপেক্ট করে অসম্মান করে কিছু বলে ফেলি সেটা ভালো কিছু আমাদেরকে দিবে না। সো এইখানটায় ওই ব্যক্তিটা একটু সময় নিতে পারি নিজের জন্য নিজে, এবং পরে যখন দেখবে যে কথা বলার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে তখন ওই জায়গাটাকে ভার্বালাইজ করা। এবং আমাদের কিন্তু সুন্দর একটা মডেল আছে এনভিসি, যেটাকে আমরা বলি নন ভায়োলেন্ট কমিউনিকেশন। সেখানে কিন্তু সুন্দর করে 4টা কম্পোনেন্টের কথা বলা হয়েছে। একটাকে বলা হচ্ছে পর্যবেক্ষণ করা। প্রথমে আমরা পর্যবেক্ষণ করব পরিস্থিতিটাকে, এবং ওটার উপর বেস করে আমি আমার অনুভূতিটাকে বলবো, আমার যে নিডটা, যেটা আমরা প্রথমে বললাম যে নিজের জায়গাটাকে শনাক্ত করা, এবং এই 3টা বলে আমরা এটাকে শেষ করব হচ্ছে একটা অনুরোধ দিয়ে। ফর এক্সাম্পল আমরা যদি এরকম একটা কেস নিই যে হাজব্যান্ড বা ওয়াইফ হয়তো বা অফিস থেকে এসে বাইরে, আচ্ছা ঠিক আছে, আমাদের যেহেতু সময় চলে গেছে আমরা উদাহরণটা দিতে পারলেন না, উদাহরণটা দিতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ দুজনকে। Thank আবার you. দেখা হবে আশা করছি। সুপ্রিয় দর্শক, আমাদের বিদায় নেবার পালা। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু কাছাকাছি, আজকের বিষয়বস্তুটি কাছাকাছি আরেকটি মানে অন্য একটা বাক্য দিয়ে বোঝানো হয়েছে যে আমরা কেন একে অপরের সমালোচনা করে ফেলি। আমরা তো আমাদের সঙ্গীকে খুব ভালোবাসি, কিন্তু সমালোচনাগুলো কেন করি, সমালোচনা কোত্থেকে শিখি আমরা, কোথা থেকে আসে, সেটি আগামী অনুষ্ঠানে আলোচিত হবে। আর সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আমাদের আজকের সবার কাছ থেকে বিদায় নিয়েছি।